জয় এলো রাত 12টার দিকে। তার চোখ মুখ ক্লান্ত হলেও কিসের এক খুশির রেখা চকমক করছে। পুরনো সিলভার রঙা ডেনিম হাই বুটের সাথে গটগট শব্দ তুলে রুমে ঢুকলো। এত অভিজাত ভদ্রলোকের মতো লাগেনি কখনো। খোঁচা খোঁচা দাড়ি অল্প বেড়েছে, ফ্রেঞ্চ কাট চুলে খুব অসভ্য ভদ্রলোকের মতো দেখায় তাকে। রুমে ঢুকে প্রথমেই অন্তুর দিকে তাকায়, ভ্রুকুচকে কিছুক্ষণ চেয়ে থেকে বলে, আমার একদিনের বিরহ বইতে পারোনি? জ্বর বাঁধিয়ে বসে আছো? তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি, সুর করে গাইল শেষটুকু। কথা শেষ না করতেই যখন অন্তুর পায়ের দিকে চোখ গেল, এত জোরে ঘর কাঁপিয়ে হেসে হো হো করে ওঠে। অন্তু চোখ খুলে তাকায়, হাসির তোরে নুয়ে পড়তে চায় জয়। পুরুষ মানুষ হাসলে গলাটা দারাজ হয়ে ওঠে কেমন। প্যান্ট ছেড়ে লুঙ্গি পরতে পরতে বলে, আমাকে কি তোমার নিজের ওপর থেকে কনফিডেন্স কমাতে দেবে না? হ্যাঁ, শালা যা ভাববো তা হয়ে বসে থাকে, যা আন্দাজ করি তা আলবোধ ঘটে যায়। খালি ভাবার দরকার, মিস নাই। সাদা লুঙ্গিটা পরে জ্যাকেটটা খুলে ছুঁড়ে উড়িয়ে দিল। প্রচণ্ড গরম লাগছে। দরজাটা লক করে এসে এসি অন করে অন্তুর সামনে এসে মেঝেতে উবু হয়ে বসে হাঁটু ভাঁজ করে, কপাল ও গলায় হাত রেখে আস্তে করে বলে, তো ঘরওয়ালি অনুভূতি কেমন নিষিদ্ধ জায়গায় পা রেখে? অন্তু চোখ খোলে না। জয় মাথায় হাত বুলিয়ে দেয়, অগোছালো চুলগুলো হাতের ছোঁয়ায় গুছিয়ে দেয় আলগোছে। এদিক ওদিক তাকাতে তাকাতে নিচু আওয়াজে জিজ্ঞেস করে, এত জ্বর বাঁধালে কি করে? ওষুধ খেয়েছ? অন্তুর চোখের কোনা দিয়ে পানি পড়ছিল, চোখ জ্বলছে। জ্বর এলেও চোখ দিয়ে পানি পড়ে। জয় তা আঙুলের আগায় মুছে সেই পানিটুকু মনোযোগ সহকারে দেখতে দেখতে বলল, পা কেটেছে কিসে? ইস্পাতের খণ্ডে? কতখানি কেটেছে? ওদের ধরে এনেছেন কেন? তীর তীর করে কাঁপছে অন্তুর কণ্ঠস্বর। জয় উঠে বাথরুমে গিয়ে বালতি ভরা পানি ও মগ এনে মেঝেতে রাখে। অন্তুকে পাঁচ কোলে তুলে বিছানার এক পাশ থেকে অপর পাশে নিয়ে যায়। হাঁটার সময় আবার নিজের বুকের দিকে তাকিয়ে দেখে অন্তুর মুখটা, তার বুকে গোজা। মুচকি হাসে আনমনে, খুব সুখ সুখ লাগছে। হাজার পাপের মাঝেও কখনো কখনো পাপকে অবহেলা করতে সে গান গায়, গিটার বাজায়, আরও কত কি করে। আজকাল সেসব বাদ দিয়ে অন্তুকে জ্বালায়। আড়াআড়ি শুইয়ে দিয়ে মাথায় পানি ঢালতে ঢালতে জিজ্ঞেস করে, ডাক্তার আনবো? এসেছিল। কি বলেছে? ওষুধ দেয় নাই? দিয়েছে। খাওনি কেন? অনেকক্ষণ ধরে পানি ঢাললো জয়। জ্বর খানিকটা নামলো কিনা বোঝা গেল না, তবে কপাল ও মাথাটা ঠান্ডা হলো। জয় লুঙ্গির ওপর গলায় একটা লাল টকটকে গামছা ঝুলিয়ে বাইরে বেরিয়ে যায়। কি সব হোটেলের খাবার কিনে আনে, অন্তুকে খাওয়াতে চায়। সেই রুচি বা মানসিকতা নেই অন্তুর। জোর করে ওষুধ খাওয়ায়, সাথে একটা ছোট স্লিপিং ড্রাগও। সারা রাত অচেতন ঘুমালো অন্তু, তার হুঁশ নেই। জয় চেয়ার টেনে নিয়ে বিছানার পাশে বসে চেয়ে থাকে অন্তুর দিকে ঘন্টার পর ঘন্টা। কিউব মেলায় আনমনে। বিশাল ট্রমায় পড়ে গেছে মেয়েটা। তেজি মুখখানা একদম কুঁচকে গেছে। শেষ রাতের দিকে নিচতলায় বড় ঘরে যায় একবার। সবগুলোই ঠিকঠাক, খালি পানির জগ ভরে রেখে গেছে বাচ্চাগুলোর সামনে। জয় হাসলো তা দেখে। বাচ্চারা ভয় পায় জয়কে দেখলে। সেখান থেকে বেরিয়ে যখন মদের ঘরে গেল, মাথাটা গরম হলো। সব এলোমেলো করে সাজানো। অন্তু অত সব বোঝেনি। মদের কেস সাজানো হয়েছে এখানে ক্রম অনুসারে। সে তো চেনেই না। হুইস্কি, রাম, জিন, বিয়ার, ওয়াইন, ভুটকা ইত্যাদি মাফিক সাজিয়ে রাখা হয়েছিল। মহিলাদের ঘরে ঢোকার পথ পিছন দিকে। ওই রাস্তা দিয়ে বাগানের রাস্তা চলে গেছে, লোহার ফটক পেরিয়ে। এদিক দিয়ে ঢুকতে হয় ওই কক্ষে। অন্তু জানে না। মহিলাদের কামরায় আওয়াজ যেতেই ওরা থরথর করে কেঁপে ওঠে। ঢালাই মেঝেতে চামড়ার স্যান্ডেলের আওয়াজ, সাথে খোলা বেল্ট ঘেঁষে আসছে। এই আওয়াজ চেনে তারা। জয়মের সাদা লুঙ্গির কুচি উঁচিয়ে ধরে এগিয়ে আসছে। লোকটা কিচ্ছু বলবে না, তাকাবে না। তবুও জয়কে ওদের চরম ভয়। ঘেন্না করে ভীষণ, ঠিক ডাস্টবিনে আবর্জনার মতো। মানুষ হয়তো ড্রেনের পানিকেও অতটা ঘেন্না করে না যতটা ঘেন্না জয় ওদের করে। ওরা সব একসাথে জড়সড় হয়ে দাঁড়ায়। জয় নাক কুচকে দেখে চারদিকটা। একটাবারও ওদের অর্ধবস্তে অনাবৃত দেহটার দিকে তাকায় না। তার রুচি ভালো। যারা শরীর ঢেকে ঢুকে রাখে, সম্মানবোধ আছে, তাদের প্রতি জয়ের আগ্রহ আসে। যারা খুলেই রেখেছে, তাদের আবার দেখার কি আছে? সস্তা দেহ, সস্তা মেয়ে লোক, এইসব ধারণায় বিশ্বাসী জয় আমির পলাশের কাছে দারুণ খাতিরের লোক। মাঝে মধ্যেই হোটেল রুমে জয়কে মেয়ে নিয়ে ঢুকতে দেখে মেয়েরা অভ্যস্ত। অথচ শখ মিটলেই কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দেবার এই নোংরা স্বভাবের জন্য ওর কাছে কোনো মেয়ে যেতে চাইতো না। বিয়ের পর ধীরে ধীরে যাওয়া বন্ধ তার রেস্ট্রিকশন বহুত। প্রথমত কড়া নিষেধ হলো, তাকে কোনোভাবেই চুমু খাওয়া যাবে না। এছাড়াও জড়িয়ে ধরা যাবে না, গা ঘেঁষা যাবে না, নির্লজ্জের মতো অঙ্গভঙ্গি দেখানো যাবে না। মেয়ে লোকের বেহায়াপনা আর ঢঙে জয়ের গা জ্বালুনি রোগ আছে।
সে নিজে যা করবে সেটুকুই। এই নিয়ে পলাশ খুব হাসি মজা করত। একবার একটা মেয়ে জয়কে খুশি করার লক্ষ্যে অথবা টাকা হালাল করার উদ্দেশ্যে বোধহয় ওকে জাপটে ধরে চুমু খেয়েছিল। এক থাপ্পড়ে কান দিয়ে রক্ত বের করে রুম থেকে বের করে দেওয়ার রেকর্ড আছে জয়ের। এসবে হোটেলে ভীষণ হাসাহাসিও লেগে যেত। মেয়েরা জয়কে ভীষণ ভয় পায়। যারা একটু লজ্জা পায়, সংকোচ থাকে ভেতরে, নতুন আসে, তাদের দেওয়া হতো জয়ের সাথে। অন্যদিকে তাকিয়ে জয় জিজ্ঞেস করল, কেউ এসেছিল তোদের কাছে? এক মাগে আইছিল কেটা জানি, দেখা গেল আমারে সকল রে। আর রেহাই হলো না। জয় ক্ষিপ্ত গতিতে এগিয়ে গিয়ে কণ্ঠনালী চিপে ধরল 2 আঙুলে। আমার বউ সে, তোদের মতো স্লাট না। বল কে ছিল, বল। আমার বউ ওটা, কথা বল, বল কে ছিল, স্পিক আপ। আপনার পত্নী। কথাটা উচ্চারণ করতে গিয়ে গালে রক্ত উঠে যাবার উপক্রম হলো মেয়েটার। সেখান থেকে বেরিয়ে এসে মদের কেসগুলো ফের সাজালো। 2টো রামের বোতল নিল নিজের জন্য। আগামীকাল মদ ও মহিলাগুলো পৌঁছে যাবে পলাশের বাপের হোটেলে রাজধানীতে। বড় ঘর পেরিয়ে আসার সময় পানির জগগুলো নিয়ে এলো। হামজা দেখলে পাছে রেগে যাবে, জয়কে দুর্বল ভাববে। বউয়ের খাতিরে দুর্বলতা প্রকাশ করতে নেই। বউকে লাই দেওয়া পুরুষের জন্য খুব একটা ভালো কথা না। অন্তু তখনও ঘুমাচ্ছে। খানিক বাদে ফজরের আজান হবে। খুব গরম লাগছিল। বড় ঘর থেকে ফেরার পর হাত মুখ ধুয়ে ডাইনিং টেবিলের কাছে যেতেই দেখল তরু খাবার বাড়ছে। মেয়েটার অভ্যাস কাটেনি, অথচ কথা বলে না। জয় নিঃশব্দে খাবারটা নিল। ভাত একটু কমিয়ে রাখলো। খিদে নেই খুব একটা। তরুকেও কিছু বলল না। তাকে সকলেই ঘৃণা করে, খালি তরু করতো না, এখন সেও করে। তাকে ঘৃণা করা এক প্রকার বিধান। মেয়েটা বিধান লঙ্ঘনে ছিল। এতদিনে লাইনে এসেছে, চুপচাপ চলে এলো ঘরে। আজ মনটা ভার লাগছে। অল্প খাবারের মাঝেও পুরোটা খেতে পারল না। বমি আসছে, ঘুম নেই চোখে। বোতল খুলে নিয়ে বসলো। শরীরটা ঝিমিয়ে আছে। লুঙ্গি গুটিয়ে চেয়ারের উপর হাত পা ছড়িয়ে বসে তাকিয়ে থাকলো অন্তুর ঘুমন্ত মুখটার দিকে। নেশা হয়, অথচ মাতাল হয় না। মদও ভালো লাগছে না। জীবনটা ঘনিয়ে আসছে, বেশি দিন নেই। তাতে খুশি খুশি লাগে, আবার দুঃখ ঘিরে ধরে। আরমিন যা করছে তা ঠিক। অন্তুর চরিত্র এবং ভবিষ্যৎ সম্ভাবনার সাথে খুব যায়। তবুও সাবধানতার মার নেই। জেদ বেশি মেয়েটার। জয় তাকিয়ে রইল। চোখ ফেরাতে ইচ্ছে করছে না। মুচকি হাসে সে। তার বহুত বৃদ্ধা ভক্ত আছে। তারা থুতনি ধরে জয়কে কমবার বলেনি, বউখানা তোর সুন্দরী হয়ে বলো ছেড়া। মিথ্যে বলেনি। বউ তার চরম সুন্দরী, সাথে চরিত্রের বৈশিষ্ট্যও কারাক। ফর্সা মুখের নিচে থুতনি থেকে গলা ছড়িয়ে অন্তুর বুকের জায়গাতে মাতাল হাওয়া লাগলো জয়ের গায়ে, যা সে মদে পাচ্ছিল না। ইচ্ছে করলো বিছানায় গিয়ে কাছে টেনে নিয়ে শুয়ে পড়তে, গেল না। জাগ্রত থাকলে তো আর কাছে যাওয়াটা পছন্দ না তার বউয়ের। মাঝে মধ্যে যখন রাতে ওকে কাছে পেতে ইচ্ছে করেছে, জোর করতে হয়েছে। শেষ পর্যন্ত হার মানলেও তা হতো ধর্মের দোহাই দিয়ে। স্বামী নারাজ হলেই লানত, এই শব্দ হয়। অচেতন অবস্থায় কাছে যাওয়াটা সুযোগ নেওয়া হয়। জয়ের সে অভ্যাস নেই। সে মানুষের সামনে ছিনিয়ে নেয় অথবা জিতে নেয়। সকাল 9টার দিকে ঘুম ভাঙে অন্তুর। এই বাড়িতে অভিভাবক একমাত্র হামজা। বাড়ির বড় সেই। তার কত কাজ। সকালে উঠে কোথাও গেছে হালকা কিছু খেয়ে। রিমি ও তরু রান্নাবান্না করে। অন্তুর জ্বর কম তখন। মাথাটা ঝিমঝিম করছে। উঠে দাঁড়াতেই চারদিকটা ঘুরে উঠল। মেঝের দিকে তাকিয়ে রইল বিছানায় বসে। মেঝের ওপর পড়ে আছে জয়। হু হু করে এসির বাতাস ঘুরছে বদ্ধ ঘরে। মদের বোতলটা পড়ে আছে জয়ের মাথার কাছে। তরল গড়িয়ে পড়েছে মেঝেতে। সেদিন একবার রাতে খানিক সময়ের জন্য বেলকনিতে এসেছিল জয়। অন্তুর কাছে 1 গ্লাস ঠান্ডা পানি চেয়েছিল। অন্তু দেয়নি। তরুকে দিয়ে পাঠিয়ে পরে যখন রুমে এলো তখন জয় বলল, তোমার বাড়ির লোকেরা কোথায় গেছে? জানিয়ে যায়নি। এই নিয়ে জয় আর কথা বাড়ায়নি অবশ্য। অন্তু ঘরে 2-1টা কাজ করে বেলকনির পর্দা ধরে দাঁড়িয়ে থাকে। জয় এক মনে সিগারেটের ধোঁয়া গিলছে বসে। অন্তু জিজ্ঞেস করল, আপনাদের ও বাড়িতে কেউ থাকে না? একজন কেয়ারটেকার আর তার বউ থাকে। আপনি এখানে থাকেন কেন? অভ্যাস, ছোটবেলা থেকে আছি। আর যেতে চাইলেও হামজা ভাই ছাড়বে না। কবে এসেছেন এই বাড়িতে? আমি তখন ছোট, 10-11 বছর বয়সী হব। সেই থেকেই এখানে আছি। এটাই আমার ঠিকানা। ওই বাড়ির মালিকানা পেয়েছি বড় হয়ে। কেন জিজ্ঞেস করছো? অন্তু চুপ রইল। জয় চোখ তুলে তাকিয়েছিল। কেন, যাবে তুমি? না, যেতে চাইলে বলবে, নিয়ে যাব। তোমারও হক আছে শ্বশুরবাড়ি যাবার। এখানে থাকতে সমস্যা হচ্ছে কোনো? এমন ভাব করছেন কেন, যেন আমি বললেই সব কবুল? বদমাসের মতো হাসল জয়। তা কিছু বিষয় তাই। যেতে ইচ্ছে করলে বলো, ঘুরিয়ে আনবো। শ্বশুরবাড়ি দেখলে না এখন অবধি। অন্তু মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়েছিল। জয় বলল, নামাজ পড়বে নাকি তুমি? কেন, খিদে পেয়েছে?
স্পষ্ট ঘৃণা তাচ্ছিল্য ফুটে ওঠে অন্তুর মুখে। এতক্ষণে শান্ত জয় দপ করে জ্বলে উঠল। তোমার খোঁজ শুধু আমি ক্ষুধা পেলেই নেই তা নয়, তাই তো জানি আমি। জয় উঠে দাঁড়ালো। কথাটা কোন লাইনে যাচ্ছে বুঝতে পারছো? স্বামী আমি তোমার। কথাটা বলতে বোধহয় একটু বাঁধল জয়ের। এইসব কথা ভদ্র পুরুষদের জন্য, সে তো তেমন না। তাই নাকি? আপনি তা মানেন? মানামানি পরে, আগে জানার কথা হোক। পুরো জেলা জানে আমজাদ মাস্টারের মেয়েকে বিয়ে করেছি আমি, জয় আমিরের বউ সে। আমিও কি তাই জানি? কথাটার লাইন ধর্ষণের দিকে নিতে চাচ্ছ? ঠিক বলেছি? ভুল বলার অভ্যাস নেই আপনার, ঠিক ধরেছেন। হরে, আমার উচিতই হয়নি তোকে এত ভালোবেসে ঘরে তোলা। বিয়ের আগে খালি বদনাম করেছি, বাস্তবে তো ভেতর ভাপা। ছুঁয়নি, কামটা ঠিক করি নাই। কোনো একদিন ধরে রেপ টেপ করে তারপর বিয়ে করলে, কিন্তু রেপ বিষয়টাতে এক প্রকার ফোবিয়া আছে আমার। নয়তো রোজ চাকরির মতো ট্রিট করলে তবে তোর আজকের কথা সহ্য হতো। বদনাম খারাপ লাগে না আমার, কিন্তু অপবাদ ভালো লাগে না। সর সামনে থেকে। রেপ বিষয়টাতে ফোবিয়া আছে? অন্তু উপহাস করে। গম্ভীর হলো জয়। লম্বা করে সিগারেটে টান দিয়ে হেসে ফেলল চট করে। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না না? খুব বেশি জবরদস্তি করি বলে মনে হয় তোমার, তাই তো? সেটা রেপ? বউকে? তোমার আমাকে সহ্য হয় না, সেক্ষেত্রে আমার নর্মাল টাচও ব্যাড টাচ মনে হয়। এটাকে রিলেটিভিটি দিয়ে ব্যাখ্যা করা যেতে পারে। আজ এসব ভাবনায় আসতেই ইচ্ছে করলো বোতলটা তুলে জয়ের মাথায় আঘাত করতে, কিন্তু করা যাবে না। প্রশ্ন অনেক, তার সব জয়ের কাছে। আবার ভাবে সে এসবের মাঝে নিজেকে জড়াচ্ছে কেন? এইসব ছেড়ে দূরে কোথাও চলে গেলে হয় না? পরক্ষণে মনে পড়ে তার ভবিষ্যৎ পেশা এসব নিয়েই তো। সে একজন ভবিষ্যৎ আইনজীবী। ঝামেলাকে তার রক্তকণিকার মতো রন্ধ্রে বয়ে নিয়ে বেড়াতে হবে চিরকাল। অন্তু কিসের এক শক্তিতে যেন জ্বলে উঠল। উঠে দাঁড়ালো। এতক্ষণ মনটা গুমটে মেরেছিল, কারণ বোঝা যাচ্ছিল না। এবার স্পষ্ট হলো, তাকে তো বড় ঘরে যেতে হবে। বাচ্চারা কি করছে? সরিয়ে নেয়নি তো আবার? শরীরটা ছটফট করে উঠল উত্তেজনায়। বাচ্চারা খেয়েছে? লম্বা বারান্দার কাছে রিমি জাপটে ধরে। আপনি যাবেন না? মেয়র সাহেব এখনো বাড়িতে, ওয়ার্কশপে আছেন। জয় ভাইয়া ঘরে। আমাকে বিশ্বাসঘাতক বানাবেন না। আমি আপনাকে গোপনে সাহায্য করতে চেয়েছি, সেই ওয়াদা ভুলে যাচ্ছেন আপনি আরমিন। অন্তু ঘরে গিয়ে চুপ করে বসে থাকে। 9:30টার পর জয়ের ঘুম ভাঙল। বাইরে কাজ থাকলে তাকে ডাকতে হয় না কখনো, সময় মতো ঠিক ঘুম ভেঙে যায়। তাকে একবার কার্যালয়ে যেতে হবে, মিটিং আছে। অন্তুকে দেখে হাসলো। ফিলিং বেটার ঘরওয়ালি? অন্তু নিঃশব্দে শুধু তাকিয়েই রইল। জয় হাত মুখ ধুয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে পোশাক পরতে পরতে অন্তুকে বলে, ভার্সিটি যাবে আজকে আমার সাথে। অন্তুর মনটা নেচে উঠল। তার লুকিয়ে আস্তে করে বলল, শর্ত কি? শর্ত? হো হো করে হেসে ওঠে জয়। যা চাই দেবে? দাও তো, একটা চুমুই না হয় দাও। ঠোঁটে না দিলেও চলবে, প্রথমে ওভারডোজ হয়ে যাবে তোমার। গালি দাও, নো চিন্তা। চুমুগতভাবে কিন্তু জয়ামিরের গোটা শরীরটাই ভার্জিন। ওয়ানা কিসমি? গালে গিয়ে দেব? অন্তু কথা ঘোরায়। সবসময় নিজের নাম জপার কি আছে? জয়ামির জয়ামির। জয় হাসল। আমার নাম জয়, উপাধি আমির, ইজিক্যাল টু জয় ইবনে জাবেদ আমির। আমির কিন্তু জামায়াতের প্রধান প্রতিনিধিদেরও বলা হয়। শুনেছি আপনি যুদ্ধ অপরাধীর ছেলে। আপনার পরিবার শিবিরের কর্মী ছিল। জয়ের মুখটা দগ্ধ হয়ে উঠল। ঠিক যেমন খড়ের গাদায় জ্বলন্ত মশাল পড়লে আগুন জ্বলে ওঠে, সেটাও ছাইচাপা নীলচে আগুন। তা খেয়াল করলো অন্তু আয়নায়। জয়ের দৃষ্টিতে খুন চেপেছে। দাঁতের মাড়ি পিষে বলল, আমির আমার বাপদাদার বংশের উপাধি। পদবীর হিসেব আসছে কেন? বেশি বোঝা শিখেছ? খুব বেশি, হ্যাঁ? পেছন ফিরল তো চোখ যেন ফুটন্ত আগুন। আর একবার তোকে বড় ঘরে যেতে দেখলে কেটে টুকরো করে ফেলবো, আর বাচ্চাগুলোকে লোহার চুল্লিতে গলিয়ে তোর দলাদলি বের করব। পরবর্তীতে মাপ পাবি না, সেই তুই যেই হ। অন্তু কিছু বলল না। তার ভার্সিটি যাওয়ার চান্স মিস করা যাবে না। তার ভার্সিটিতে যাবার চান্স মিস করা যাবে না কোনোভাবেই। 3rd ইয়ারের ক্লাস শুরু হয়েছে সেই কবে। ভার্সিটিতে তারা দুজন পা রাখতেই বোধহয় উৎসব শুরু হয়ে গেল। কতদিন পরে যেন অন্তু আবার চিরচেনায় এই শিক্ষাঙ্গনে পা রেখেছে। খুশি ও বিষাদ একসাথে চাপলে কেমন অদ্ভুত অনুভূত হয়। সকলে হা করে দেখছে, হাসছে, ইশারাই বোঝাচ্ছে খুব মানিয়েছে। আসলেই মানিয়েছে। জয়ের উচ্চতার সাথে অন্তুর কাঁধ মিলছে। খানিক চাপা শ্যামলা জয়ামিরের ফর্সা বউ। ভালো মানায় বাহ্যিকভাবে দুজনকে। কত শুভেচ্ছা যে পেল ওরা। অন্তু খালি দেখল বাঙালি তেল মারতে কত দক্ষ। জয় কোনো দেবদূত, সবার অভিব্যক্তি তাই বলছে। সৃষ্টিকর্তা নিশ্চয়ই এদের ডিএনএতে এক্সট্রা কিছু তেল জমা করে দেয়, যাতে সমাজের নোংরা লোকদের বিরুদ্ধাচরণ না করে, বরং সেধে সেধে তেল মারতে পারে।
অন্তত পারলে আজ সেও কিছু হারাতো না। আফসোস, সে পারে না। সবাই সে হাত মেলাচ্ছে জয়ের সাথে। জয়ের একটু হাতের ছোঁয়া পেতে কত উদ্গ্রীব তারা। অন্তুর মনে হলো জয় যেন আরো ক্ষমতাসীন হয়ে উঠেছে দেশের এ হাঙ্গামায়। তাই তো হবার কথা। মুসলিমরা যত এদের জুলুমের শিকার হয়ে দুর্বল হয়ে পড়বে, এরা অপেক্ষাকৃত তত দাপটে দেশ ঝলসাতে অগ্রসর হবে। এটাই তো আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্র, ল অফ রিলেটিভিটি। জয় এই সূত্রটাই চরম বিশ্বাসী। অন্তুর এই দেশের কুকুরসম জনতার প্রতি আক্রোশ জন্মালো। এরা কুকুরের চেয়েও ভালো লেজ নাড়ানো প্রজন্ম, যারা আরামপ্রিয়। পরিবার ও নিজেকে নিরাপদ রাখতে ড্রেনের পানিকেও পবিত্র বলে ঠোঁটেলিয়া হাসে। এরা প্রতিবাদ পরিবর্তিত পরিণাম চিন্তা করে হিংস্র হায়নাকে গবাদি পশুর মতো উপকারী বলে স্বীকার করে নেয়। জয় অন্তুর দিকে ঝুঁকে আস্তে করে বলে, এত সম্মান আগে কখনো পেয়েছ? যত অপদার্থ তুমি আমায় ভাবো, আমি ঠিক ততটাই পদার্থ। তোমার দেখার দৃষ্টিকোণ খারাপ ঘরোয়ালি। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা থাকবে এই দৃষ্টিকোণ যেন আজন্মেও এক ফোঁটা না বদলায়। চিরদিন এই দৃষ্টিতেই দুনিয়া দেখে মরতে চাই। জয় বিড়বিড় করল, মুখ তো মুখ না, এসএজি রাইফেল। মিঠা কথা তো জানেই না। মিথ্যা হলেও চলবে। তোর মুখে নিজের প্রশংসা শুনে মরণ কবুল বউ। তুমি মিঠা কথা শুনতে চাও কেন, যখন জানো আমার মুখ থেকে তা বের হবে না? তবে যদি মরণ কবুল হয় তো শেষবার একবার বলবো, কবে মরতে চান? আমি প্রস্তুত হই মিঠা কথা বলতে। জয় অবাক হয়ে তাকায়, গর্বিতভাবে বলে, অ্যাজ হাজব্যান্ড সো হিজ ওয়াইফ। সাব্বাস, কোন সম্বন্ধের ছল কয়? আমাদের জুটি ভালো না? তার মাকে আসসালামু আলাইকুম। শহীদ মিনার চত্বরে এসে হুহা করে হেসে ওঠে জয়। ইঙ্গিতপূর্ণ হাসি। এখানে কতবার অন্তুকে হেনস্থা করেছে, র‍্যাগ দিয়েছে। আজ সেই মেয়েই তার ঘরোয়ালি। ক্লাস শেষে সেদিন অন্তু জয়ের সাথেই বাড়ি ফিরেছিল। ফেরার পথে নতুন বর্ষের বই নিয়ে এলো গাদা ধরে। জয় কোম্পানির আইন বইটা হাতে নাড়াচাড়া করে বলে, কি বল পড়ে সব? এইসব পড়ে কোনো লাভ আছে? এই বয়সে আমরা বিক্রিয়া করতে গিয়ে সায়েন্স ল্যাবরেটরিতে ব্লাস্ট করে এসেছি। ওরা ব্যবসা আইন পড়ছে। দেশের কি অধপতন এমনি এমনি হলো? যাই হোক, জয় বাংলা। মামা, বইটা বউয়ের জন্য প্যাক করে দেন তো। তারা অনেকক্ষণ রোদের তেজে ঘরমাক্ত দেহে দাঁড়িয়েছিল ব্রিজের ওপর। এরপর জয়ের কত সব আস্তানায় ঘুরেছে জয় অন্তুকে নিয়ে, জোর করেই। ব্রিজের নিচে ছোট খুপড়িগুলো টোস্ট বিস্কুট খেতে টঙের দোকানে। গরমের মধ্যে বাচ্চাদের সাথে মাঠে নেমে ক্রিকেট খেলে শার্ট ভিজিয়ে এলো। তা খুলে অন্তুর হাতে দিয়ে শুধু গেঞ্জি পরে বাকি পথ পার করলো। এক গাদা লাল আইসক্রিম কিনে তা খেতে খেতে হেসে লুটিয়ে পড়ছিল বাচ্চাদের সাথে। অন্তু অবাক হয়, এরাও বাচ্চা, ওরাও। তবুও এত বৈষম্য কেন? কিসের আক্রোশ? শহরের সব কুকুর বিড়াল জয়কে চেনে। দেখা হলে লেজ নেড়ে পিছু হাঁটা শুরু করে। ওরা জয়ের হাতের বিস্কুট, রুটি, কেক সব খায়। আজ কোথাও বেরোনোর আছে বোধহয় দুই ভাইয়ের। তারা কোনো কিছুর খোঁজে যাবে, সফল হয়ে ফিরবে আজ। গোসল করে দুজন কিসের এক আলোচনায় বসেছিল। সেখানে কারো উপস্থিতি নট অ্যালাউড। এরপর হামজা পেরিয়ে গেছে কোথাও। জয় ঘুমিয়ে পড়ল। এই ফাঁকে অন্তু একবার যায় নিস্তলার বড় ঘরে। সব ঠিক আছে, মেয়েগুলো আর নেই। মদের কেস অর্ধেকের বেশি চলে গেছে। যা আছে তা সম্ভবত নিজেদের জন্য রাখা। বাচ্চাদের খোরাক হিসেবে যা পানি এবং খাবার দাবার দেওয়া হয় সেটাও অমানসিকভাবে, যাতে ওরা মরবেও না, বাঁচা হবে কঠিন। অন্তুর নিজ বিচক্ষণতায় এতে একটা আন্দাজ করে, এদের যদি মারা হবেও তবে সেটা পরে, এবং খুব একটা শাস্তি দেবার নয়, কারণ ওরা এখনো কিছুই করেনি। ছোট মানুষ, ওদের বড়জোর দুনিয়া থেকে মিটিয়ে দিতে মেরে ফেলা হবে। কিন্তু এই যে শাস্তিগুলো ওদের দেওয়া হচ্ছে, এটা কোন উদ্দেশ্য মাফিক? এরা কাউকে খুঁজছে, কাউকে কাবু করতে চাইছে। বড়শির আগায় যে টোপ দেওয়া হয় মাছ শিকার করতে, বাচ্চাগুলো আপাতত সেই টোপ হিসেবে কাজ করছে। দিনের আলো প্রবেশের ছোট্ট কোনো ছিদ্রও নেই সেখানে। সিঁড়ির ওপরে লম্বা বারান্দাও ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন। সেখান থেকে আলো আসার জো নেই। অন্তু তবুও দাঁড়িয়ে থেকে চেয়ে থাকে আব্দুল আহাদের শুকনো মুখখানার দিকে। আধো অন্ধকারে সে আসরের নামাজ আদায় করেছে। তার পেছনে জামাত দাঁড়িয়েছিল। পুচকে একটা সমাবেশ, তো স্বৈরাচাররা ভয় পাবে কেন? এই সমাবেশকে এভাবে চলতে দিলে এই পুচকে সমাবেশ কি একদিন বিশালাকায় তাগড়া শিবির যুবকের সমাবেশে পরিণত হবে না? হবে তো, ভয় পাওয়া জায়েজ। অন্তু নির্নিমেষ চেয়ে থাকে। রুকু থেকে যখন সিনা চড়া করে আব্দুল আহাদ সোজা হয়ে দাঁড়ায়, ঠিক যেন সিনটা 10 মাইল প্রশস্ত পাহাড়ি ঢালের ন্যায় শক্ত অটল, যেই বুকে বুলেট লাগলে ফিনকি দিয়ে বেরিয়ে আসবে তাজা গরম রক্ত। তবুও মাথা নোয়াবার নয়। কেউ আসছে, হেঁটে আসছে এদিকেই।
অন্তুর হৃদযন্ত্র অতি সক্রিয় হয়ে উঠল। মেরুদণ্ড বেয়ে এক প্রকার শঙ্কিত শিহরণ নিচে নামছে। হামজা এসেছে। এরপর অন্তু ফিরে তাকায় না। শরীরের সংবেদী পেশিগুলো অসাড় হয়ে আছে। পা থমকে দাঁড়িয়ে রইল। কেউ হেঁটে এসে পেছনেই খুব কাছে দাঁড়ায় নির্লজ্জের মতো। শরীরের গন্ধটা অন্তুর চেনা। চোখ দুটো শক্ত করে বুঝে প্রস্তুত হয় সেই পরিস্থিতি সামলাতে। বাচ্চারা তখনও নামাজ পড়ছে। ছোটগুলো ভয় পাচ্ছে। নামাজে হাত বেঁধেই আর চোখে ভয়ার্ত দৃষ্টি ফেলল জয়ের দিকে। জয় কিছু বলল না মুখে। অন্তুর হাতটা চেপে ধরল। তাতে মনে হলো অন্তুর হাতের রগগুলো মটমট করে ছিঁড়ে যাচ্ছে। পশুর মতো বুহতার রাগে গজরাতে গজরাতে ঘরে টেনে নিয়ে গিয়ে দরজা আটকায়। তখন মাগরিবের আজানের সময় হয়ে এসেছে প্রায়। আশ্চর্যজনক ব্যাপার, এই বড় ঘর থেকে বেরিয়ে সিঁড়ির কাছে আসতেই আরও দুজন ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখল অন্তু। জয় কেবল চোখের ইশারা করতেই ওরা দ্রুত সিঁড়ির দরজা আটকে দেয়। অর্থাৎ এখানে অন্য লোকেরাও আসে, তবে বাগানের পথ দিয়ে। জয় দেয়ালে কনুই ঠেকিয়ে দাঁড়িয়ে আঙুল কপালে ঘষছিল। বারবার ঠোঁট ভেজাচ্ছে। নিচের ঠোঁট কামড়ে এদিক ওদিক তাকাচ্ছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে বেশ ভালোই শিখেছে আজকাল। আজ আর অশ্রাব্য ভাষায় বকে উঠল না। অন্তু সামনে এসে দাঁড়ায়। ওদের কেন আটকে রেখেছেন? তা জেনে তোমার কাজ নেই, এসব থেকে দূরে থাকো। আমি জানতে চাইছি কেন ওদের আটকে রাখা হয়েছে। ওই পাঞ্জাবি পরা ছোট্ট ছেলেটা কে? মাদ্রাসার ছাত্র, নির্বিকার জবাব দিচ্ছিল জয় একের পর এক। ওর বুকে কোরআন ছিল। জয় ভ্রু কুচকে ঠোঁট বাঁকায়। হাফেজও। ওদের আটকে রেখেছেন কেন? অন্তু গর্জন করে উঠল। নতুন তো কিছু না, এর আগে শোনোনি কখনো মাদ্রাসার ছাত্রদের আটক অথবা হত্যার ঘটনা? আস্তে করে বলো, থাপড়ে কান দিয়ে রক্ত বের করে দেবো একদম। গলার সাউন্ড আসতে হয় না? কেন করা হয় এইসব? জামাত শিবিরের ছেলে ওরা, দেশদ্রোহী শালারা, জঙ্গির দল। আর একটাও প্রশ্ন করবে না। ওদেরকে আপনারা কেন আটকে রেখেছেন? ওপর মহলের হুকুম। ওপর মহল? কোন ওপর মহল? আপনি কে? জয় আমির। অন্তুর স্বর ধীরে ধীরে ক্ষুব্ধ হয়ে উঠছিল। বহুদিন পর তার এই রূপ। কিছুদিন বেশ শান্ত ছিল। আপনার আব্বু জাবেদ আমির যুদ্ধ অপরাধী ছিলেন, তাই না? দাদু জলিল আমির মুক্তিযোদ্ধাও ছিলেন। আর? অন্তু অবাক হয়ে যায়। জয় ঠোঁটে ঠোঁট গুজে কপাল কুচকায়। এরপর আলতো হাসে। আচ্ছা, তো ফ্যামিলি হিস্ট্রি জানতে চাও? আগে বলবে না? তোমার হক আছে তো। কিছুই জানো না তেমন শ্বশুরবাড়ির সম্বন্ধে। মুক্তিযোদ্ধার ছেলে যুদ্ধ অপরাধী? কোনো সংবিধান এমন নেই যে মুক্তিযোদ্ধার ছেলে যুদ্ধ অপরাধী হতে পারে না। ছোট চাচা জয়নাল আমির রাজাকার ছিলেন। তো? ঘাড় বাঁকা করে তাকায় জয়। সোজা ভাষায় বলুন, পুরো পরিবারটাই কসাই ছিল। দুই পাশে মাথা নাড়ায় জয়। না, তা আবার ছিল নাকি? আমার 7 পুরুষের কেউ কোনো কালেই মাংসের ব্যবসা করে নাই। আমার দাদু ভাই ছিলেন মশলা ব্যবসায়ী। সে আমলে বিদেশের সাথে মশলার কারবার টারবার করত। আমার বাপ চাচার ছিল কাঁচামালের ব্যবসা। আমি অবশ্য বেকার, তবে তুমি যদি কোনোদিন সংসার টংসার করতে আন্তরিকভাবে রাজি হও তাহলে একটা কাজকাম শুরু করতে পারি। মেয়ে লোক আবার বেকার বেটা ছেলে পছন্দ করে না। কথা ঘোরানো শিখাবে না মাই? খুব দক্ষ আপনি বিষয়টাতে। জয় গম্ভীর হলো। তুমি এসব থেকে দূরে থাকো আরমিন। তোমার প্রতিবাদী চিন্তাভাবনা আজ তোমাকে এত দুর্ভোগে এনেছে। সহ্য করে যে বেঁচে থাকে সে। অন্তু বলে, চিরকাল? জয় তাকায়। অন্তু তাচ্ছিল্য হাসে। চিরকাল বেঁচে থাকে? যারা সহ্য করে তারা অমর হয়ে যায়, আর জীবনে মরে না। স্বাভাবিক মৃত্যু আর সংগ্রামীদের মৃত্যু একরকম হয় না। পচে মরার শখ কেন হয়েছে? সহ্য করে আজ বেঁচে থেকে আগামীতে যদি মৃত্যুর হাত ধরতেই হয় তো আজই মরব। আজ মরব তো এখনই মরব। কুকুরের মতো জিহ্বা বের করে শ্বাস নিয়ে বাঁচতে চাই না। সহ্য করে চুপ থেকে প্রতিবাদ না করে যদি গড়ায়ু হিসেবে বড়জোর 60 বছরের বেশি বাঁচা না যায়, তবে আমার বুকের ভেতরে যে আগুন জ্বলছে সেই আগুনে আপনাদের ঝলসে মারতে শুধু 60 সেকেন্ড বাঁচতে চাই। এর বেশি একটা শ্বাসও ফেলব না এই নারকীয় দুনিয়ায়। এই অপরাধের সাম্রাজ্যে কয়েক যুগ বেঁচে থেকে শোষিতদের হাতে শোষণ হবার চেয়ে কবরের মাটি অসীম শান্তিদায়ক। রক্তমাখা শরীরে আমি ওই মাটিতেই মিশতে চাই। জয় অনেকক্ষণ চুপচাপ চেয়ে থাকে অন্তুর বিক্ষিপ্ত মুখের দিকে। পরে বলে, আর একবার ওই ঘরে যাওয়ার চেষ্টা করলে তোমার এই ইচ্ছেটা পূরণ করে দেব ঘরোয়ালি। পা দুটো কেটে ঢাকা পঙ্গু হাসপাতালে অ্যাডমিট করে রেখে আসবো। বাঁচার ইচ্ছে না থাকলে কাউকে জোর করে বাঁচিয়ে রাখা ঠিক না।
তার আগে আপনাকে আমি জাহান্নামের রাস্তা অবধি দেখিয়ে নিয়ে আসবো জয়ামির। আপনাকে অনেক সুযোগ দিয়েছি, মানছি আপনাদের রাজত্ব চলছে, তবু মানুষই তো আপনারা। মেরে মরলে আর কি, আমার তো আর পিছুটার নেই কিছুর। জয় দেয়াল থেকে সরে এসে ঝাড়ি মেরে অন্তুকে 2 হাতের বাঁধনে পুরে দেয়ালের সাথে ঠেস দিয়ে ধরে, দাঁত চেপে চাপা গলায় বলে, চুপ, এত কথা কসকান তুই, চুপ থাক। কেন বাঁচাতে চান আমায়? আপনার মতো জানোয়ারের সহায়তায় বেঁচে থাকার কোনো লালসা তো নেই আমার। জয় কথা বলে না কিছুক্ষণ, তাকিয়ে থাকে চুপচাপ। টুপ করে অন্তুর গলায় একটা চুমু খেয়ে অযত্নে বেড়ে ওঠা দাড়ি ঘষে অন্তুর গলায়। ছিটকে যাবে তাই চেপে ধরে রাখে অন্তুকে। কিছুক্ষণ পর অন্তুর মুখের কাছে মুখ নিয়ে আস্তে করে বলে, যা হচ্ছে দেখে যা আরমিন, কিছু তো করার নেই বিশেষ, বড়জোর আমাকে মেনে নিতে পারিস। আমি খুব একটা খারাপ না, অন্তত তোর জন্য। অন্তু মুখটা শক্ত করে অন্যদিকে ফিরতে চায়। আবার একবার জন্মায় যদি, প্রার্থনা থাকবে সেবারেও যেন এই আপনাকে না ভুলি, আমার ঘৃণায় যাতে একরত্তি পরিমাণ কমতি না আসে সেকালেও। জয় গা দুলিয়ে আওয়াজ করে হাসে, আমিন আমিন, আল্লাহ তোমার দোয়া কবুল করুক। এই ফরিয়াদ। আপনি নাস্তিক? না না, ঠিক তা না, কিন্তু আমার মতো পাপীদের তোমার আল্লাহ উপাসক হিসেবে মানেন কি না তা জানা নেই। মাঝে মধ্যে যখন ভদ্রলোকের মতো কথা বলা যায় তখন খুব নিখুঁত লাগে শিক্ষিত হিসেবে। অন্তু রুষ্ট চোখে অবুজের মতো চেয়ে থাকে। দরজায় কড়াঘাত পড়ে। জয় শীতল পায়ে দাঁড়িয়ে থাকে। অন্তু তাকায়। তার অস্থির চোখ দুটো এবার শান্ত জয়কে দেখে আবার দরজার দিকে যায়। দরজার ওপাশ থেকে হামজা এবার ডেকে ওঠে, জয়। হামজা ভেতরে এসে অন্তুর সামনে দাঁড়িয়ে গলা নরম করে বলল, চাবিটা দাও। ওদের ছেড়ে দিন, ওদের সাথে কোনো শত্রুতা নেই আপনাদের, ওরা কষ্ট পাচ্ছে শুধু শুধু। ওদের খামোখা আঘাত করে নিজেদের জানোয়ার প্রমাণ করার মাঝে বাহাদুরি নেই মেয়র সাহেব। ওরকম আঘাত আমরাও সয়েছি, বহুত সয়েছি, আরাম করে গড়িয়ে এত দূর আসেনি। জয়ের পিঠের দাগগুলো দেখেছ হয়তো, আমারগুলোও দেখবে। তার জিম্মাদার ওই ছোট ছোট শিশুগুলো ছিল না। শিক্ষিত এবং বুদ্ধিমান মানুষ আপনি, যুক্তিহীন কথা আপনার মুখে খুব কটু শোনায়। চাবি দাও, ছেড়ে দিন ওদের, বাড়ি ফিরতে দিন, যে যার মায়ের কোলে ফিরে যাক। চাবি কোথায় রেখেছ? ঘরটা দুলে উঠল বোধ হয়। গম গম করে প্রতিধ্বনিত হলো হামজার গর্জনের মতো ভারী ধমকটা। চোখ বিস্ফোরিত হয়ে এসেছে। এতটা উত্তেজিত আগে দেখা যায়নি তাকে। জয় পোশাক পরছিল তখন আয়নার সামনে, গুনগুন করে গান গাইছে। আমি কখনো যোদ্ধা, কখনো বিদ্রোহী, কখনো কবিতার কলি। গোটা ঘর শান্ত, অথচ ক্ষুব্ধ হাতে উলট পালট করে সেই চাবি পেল না হামজা। আর চাইলেও না। ছেলেদের দিয়ে নতুন 3টে বিশাল তালা আনালো। নিজের চাবি দিয়েও নয়, বরং শাবলের আঘাতে পুরনো তালা টুকরো টুকরো করে ভেঙে নতুন 2টো তালা পরপর মারল সিঁড়ির দরজায়। বেরিয়ে গেল 2 ভাই। এরপর রাত কাটলো অস্থির, আর খাবারও পেল না বাচ্চারা। রিমি খাবার নিয়ে যায় রাতে একবেলা। আজ নতুন তালার চাবি তার কাছেও নেই, হামজার সাথে নিয়ে গেছে। অন্তু কয়েকবার চেষ্টা করেছিল তালা ভাঙার, পারেনি। নামাজে সেই রাতে খুব কান্নাকাটি করেছিল। শেষ রাতে অল্প একটু পানি খেয়ে রোজা রাখার নিয়াত করল। উপবাস মানুষকে পরিশ্রুত করে, ভেতরের গ্লানি মুছে দেয়। এছাড়া অন্তু টের পেতে চায় ওই ছোট ছোট বাচ্চারা কি করে না খেয়ে বেলার পর বেলা ওই অন্ধকার কুঠুরিতে কাটাচ্ছে। এরপর থেকে অন্তু বহুকাল যাবৎ একধারে রোজা রাখত দিনের বেলায়, রাতে নামাজে কাটাতো। এরপর আর কখনো তেমন একটা জয় সঙ্গ পায়নি তার। রিমি জানালা দিয়ে ভাঙা চাঁদটা দেখতে দেখতে টের পায় তার গাল বেয়ে বৃষ্টি নেমেছে। এই দোটানায় জীবন কাটবে, কাটতে কাটতে কতদূর যাবে। হামজা ধূর্ত, কেবল বাড়ির নিঃশব্দ পরিবেশের কাছ থেকেও সে পুরো ঘটনার বিবৃতি পেয়ে যেতে পারে। তার দক্ষতা অথবা অভিজ্ঞতা। আজ যখন দুপুরের পর পৌরসভার অধিবেশন বৈঠক শেষে হামজা বাড়ি ফিরল, তখন অন্তু বড় ঘরে। একথা বুঝতে তার সমস্যা হলো না। জয় ঘুমাচ্ছিল। রিমি অন্তত হামজার সম্মুখে মুখের অভিব্যক্তি লুকাতে খুব কাঁচা। সে সামনে দাঁড়িয়ে চোরের মতো এদিক ওদিক তাকাচ্ছিল। হামজার রুমে এলো, পাঞ্জাবিটা খুলল, একটা ফতুয়া পরে জয়ের রুমে গেল। তখন জয় ঘুমাচ্ছিল। জয়কে ডেকে বলল, আরমিন রুমে নেই। ব্যাস, সংক্ষিপ্ত একটি তথ্য দিয়েই সে নিজের ঘরে চলে গেছে। জয়ের মাথায় স্ফুটন শুরু হয়ে যায়। অথচ অন্তুর সামনে গেলে আজকাল আর আগের মতো খ্যাপাটে হতে পারে না। যে মেয়ের চোখে ভয় নেই
তাকে ভয় দেখানোটাও সময়ের অপচয় ছাড়া কিছুই না। হামজা রুমে এলো। রিমি অস্থির হয়ে বিছানায় বসছে, উঠছে, এই কাজ ও কাজ করতে চাইছে, অথচ হাতে কাজ উঠছিল না। হামজা এসে বসলো বিছানায়। রিমি তাকাতে পারে না ওই শান্ত চোখে। আয়নায় দেখে ভারী মুখটা, চাপদাড়িতে শ্যামলা চেহারাটা দারুণ মানায়। রিমির দাদি বলতো, পাঠার মতো শরীর, হেই দানবের মতো লাগে, আমার কুট্টি রিমারে বিয়া দিস না রে। অথচ সেই বিশালাকৃতির লোকটা কখনো কিছু চাপিয়ে দেয়নি রিমির ওপর, বরং ওর ছোট্ট বয়সের জেদগুলোকে একজন অসীম ধৈর্যশীল অভিভাবকের মতো মেনে নিয়ে চলেছে। একবার রিমির কলেজে দুটো ছেলে রিমিকে কটূক্তি করেছিল। হামজা পাটোয়ারির বউ কথাটা উল্লেখ করে নোংরা কথা বলেছিল। হামজা সেই ছেলে দুটোকে কি করেছিল জানা নেই। একদিন রাতে রিমিকে নিজের কোলে বসিয়ে নরম করে বলেছিল, লেখাপড়া করার কি খুব ইচ্ছে আপনার ম্যাডাম? রিমি বলল, না, আমার পড়তে একটুও ভালো লাগে না, এক্সট্রা ঝামেলা। হামজা হেসেছিল, তো কি করতে ভাল লাগে? রিমি লজ্জায় লাল হয়ে মাথা নত করে, মুখে বলতে পারেনি, আপনার সংসার করতে ভাল লাগে। আমার বয়সটাই তো এমন, সংসারের কাজকাম করা, বউ বউ সেজে থাকার শিহরণ, আপনার সেবা যত্ন স্পর্শ, এইসব ছাড়া আর কিচ্ছু ভাল লাগে না। হামজা বলেছিল, তাহলে লেখাপড়া ছাড়িয়ে দিই, ইন্টার পরীক্ষা দিয়ে আর পড়তে হবে না, মন থেকে বলবে। তুমি রাজি? বিয়ের কবুল পড়াচ্ছেন? খিলখিল করে হেসে উঠেছিল রিমি। এরপর লেখাপড়া আর করা হয়নি। যখন ক্ষমতার অগ্রগতি হচ্ছিল হামজার, রিমির আনন্দ লাগেনি আবার? খুব লেগেছে। হামজার স্বপ্ন শুনতে শুনতে সেও চাইতো হামজা সংসদ নির্বাচনে অংশগ্রহণ করুক। সে হবে মাননীয় সংসদ সদস্য, যাকে বলে ওই এমপির বউ। কিন্তু মাঝারকে মারার পর তাদের মাঝে যেই ভাঙনের সুর বেজেছিল তাও ঠিক মিটে যেত। একদিন এলো রিমির ওপর এক জঘন্য প্রস্তাব। রিমিকে নিয়ে হামজা গেল একদিন বড় ঘরে। ও ঘরে প্রথমবার গিয়ে রিমির দম আটকে এসেছিল। মনে হচ্ছিল হামজার সাথে সে কোনো কবরে নামছে। জাপটে ধরেছিল হামজাকে। হামজা আশ্বাস দিয়েছে, কিচ্ছু হবে না, তুমি ওদের খাবার দেবে একবেলা। আরমিন বিয়ে হয়ে আসার কিছুদিন আগে একপালা বাচ্চাদের আনা হলো। তাদের কিছুদিন রাখা হয়েছিল। এক রাতে তাদের নিয়ে যাওয়া হলো মালটানা ভ্যান গাড়িতে করে। কোথাও নিয়ে গিয়ে হত্যা করে ফেলা হয়েছিল। শুধু বাচ্চাদেরই নয়, যুবকদেরও আনা হতো। টর্চার করা হতো ওদের, কিছু জিজ্ঞেস করা হতো, কিছু স্টেটমেন্ট চাওয়া হতো। না দিলে মৃত্যু, কারাগার। আপত্তিকর স্টেটমেন্ট। এইসবের পর আজ অব্দি রিমি হামজার মাঝে সেই পুরনো সম্পর্ক ফিরে আসেনি। দোটানা টানা পূরণে কেটে গেছে বহুদিন। রিমি ঘেন্নায় লজ্জায় দুটো বাচ্চা নষ্ট করেছে। ভ্রূণ অথবা তারও আগের অবস্থায় ওষুধ খেয়েছে, তা হামজা জানে না। রিমি চায় না তার বাচ্চা পৃথিবীতে এসে এমন বাপচাচার সংস্পর্শ পাক, এমন একটা বাড়িতে সে পালিত হোক যেই বাড়িটা কুলুষিত, অমানুষদের পাশ, যেখানে প্রতিটা সদস্যর মাঝে নোংরামির বীজ আছে। হামজাকে দেয়া তার সবচেয়ে বড় এবং নীরব শাস্তি বাবা হওয়া থেকে বঞ্চিত করা। কারণ যে লোক অন্যের সন্তানকে এভাবে অমানসিক অত্যাচার করতে পারে তার বাবা হওয়ার অধিকার নেই, কোশমিন কালেও নেই। অথচ হামজা মনে মনে একটা বাচ্চার জন্য মরিয়া। তবুও কোনোদিন মুখ ফুটে রিমিকে কিছু বলে না। হয়তো মেয়েটা নিজের অক্ষমতা নিয়ে কষ্ট পাবে। অথচ হামজা জানেই না রিমি সুস্থ। প্রথম দিকে তার বয়স কম থাকায় বাচ্চার কথা চিন্তা করা হয়নি। পরে হামজার ধারণা রিমি অসুস্থ হয়তো, অথবা নিতে চায় না। এইসব ভাবলে রিমির বুক পড়ে যায়, খান খান হয়ে আসে ভেতরটা। সে মা ছিল সেই সকল অনাগত সন্তানদের। পাপ করেছে, পাপীদের আশেপাশে থেকে সেও কঠোর পাপী হয়ে গেছে। তার বাবার বাড়িটাও রাজনীতির ছায়ায় ছিল, কিন্তু অন্দরে কখনো সেসব দাগ লাগেনি। বাইরে বাচ্চারা কি করেছে তা নিয়ে ভেতর বাড়ির কোনো সম্বন্ধ ছিল না। হামজা বিছানায় বসে থাকে অনেকক্ষণ মাথা নিচু করে। রিমি আয়নাতে দেখছিল ওকে। মাথার ঘন চুলগুলো এলোমেলো হয়ে আছে। দুই ভাইয়ের দাড়িটা অযত্নে বড় বেড়েছে, দেখতে অন্যরকম সুন্দরী লাগে। একসময় হামজা রিমিকে পাশে ডেকে বসায়, অল্প চুপ থেকে জিজ্ঞেস করে, এত নারাজ তুমি আমার ওপর? রিমির কথা আটকে আসে, তবুও বলে, তা কেন বলছেন? আমার বিশ্বাসকে আপনি কি আমাকে বিশ্বাসঘাতক বলতে চাইছেন? হামজা চোখ তুলে তাকায়। রিমি জমে গেল যেন, চোখ নামায় সঙ্গে সঙ্গে। হামজা জিজ্ঞেস করে, আমার চাবি এখনো তোমার ড্রয়ারে, তোমার কাছে। আরমিন চাবি কোথায় পেল রিমি? রিমি কথা বলে না। হামজা পা টান করে দিয়ে রিমির কোলে মাথা রাখে। থরথর করে কেঁপে উঠল রিমি। এক দৃষ্টিতে চেয়ে থাকে হামজা কিছুক্ষণ ওর মুখের দিকে, ফের উঠে বসে। রিমিকে ঘুরিয়ে নিজের মুখোমুখি বসায়। মুখ হাতের আজলাই ধরে চোখে চোখ রেখে জিজ্ঞেস করে, কি চাও?
বলো। আর্মিনের মতো ওদের ছেড়ে দেবার আর্জি ছাড়া অন্য যে কোনো কিছু কবুল আজ। বলো, কি চাও? রিমির চোখ ভরে উঠেছিল চট করে। এই লোকের সামনে টিকে থাকা বড় মুশকিল তার জন্য। যার প্রশস্ত বুকে মুখ না লুকালে একসময় একটুও চলত না, সেই লোকটার থেকে এত দূরে দূরে কেন আজ? পরিস্থিতির কাঠিন্য নিতে দম ফুরিয়ে যাবার জোগাড় যেন। পানিটুকু চোখ বেয়ে গড়িয়ে পড়ার আগে রিমি বলে, আপনি যা নিষেধ করেছেন আমি যদি সেটাই চাই? হামজা শান্তভাবে মাথা দোলায়। শর্তের খেলাপি হয়ে যাচ্ছে। অন্য কিছু চাও? তাহলে আমার প্রশ্নের উত্তর দিন। অনেক প্রশ্ন। রিমি হামজার হাত দুটো নিজের চোয়াল থেকে সরিয়ে দেয়। জিজ্ঞেস করে, জয় ভাইয়ার মতো আপনারও নারী দোষ আছে? আর্মিন বড় ঘরের পাশে অনেক খারাপ মেয়েকে দেখেছে। হামজা হাসল। অনেক কিছুই দেখে ফেলেছে সে। উত্তর দিন, নারী দোষ আছে আপনার? ছিল। বিস্ফোরিত আহত চোখে তাকায় রিমি। হামজা ছটফটিয়ে ওঠে। বোধহয় প্রথমবার তার চোখে কাতরতা লক্ষ্য করা যাচ্ছিল। সাফাই গাওয়ার মতো করে বলে, বহু বছর আগে ছিল, যখন আমি একদম যুবক। এরপর ধীরে ধীরে সোসাইটিতে যখন নামগাম বাড়ছিল, দায়িত্ব ও ব্যস্ততা বাড়ছিল, তখন সেসব কমে এলো। আবার তখনই একদিন ঝন্টু কাকার বাড়িতে তোমাকে দেখলাম। বিশ্বাস করো, আর কোনোদিন কোনো মেয়ে লোককে ছুঁইনি। চট করে রিমির মুখে হাত ছোঁয়ায়। তোমাকে ছুঁয়ে বলছি, আর কাউকে ছুঁইনি আজ পর্যন্ত। এরপর আর বেশি দিন অপেক্ষাও করিনি এই জন্য। তাড়াতাড়ি বিয়ে করে তুলে আনলাম। বিয়ের আগে ছেলে মানুষের দোষ ধরতে আছে? তখন তো তুমি ছিলে না, বিভিন্ন ক্লাবে যেতে হতো, তখন নিজেকে সামলানো যায়নি। কিন্তু তোমাকে দেখার পর আর না, নয়তো তুমি তখন একেবারে ছোট। এত ছোট বয়সে বিয়ে করতাম না, একটু বড় হতে দিতাম। কিন্তু আমি জানতাম এই দিন একদিন আসবে। সেই দিন জবাব দিতে গেলে লজ্জিত হতে হবে। কথা বলার সময় গাইগুই করা পছন্দ না আমার। যে কোনো পাপকে স্বীকার করব, সেটাও বুক ফুলিয়ে। নয়তো নিজেকে পাপীর চেয়েও বেশি ছোট লোক মনে হয়। এই স্বভাবটা জয় খুব পেয়েছে। এই দিনটাকে ফেস করতে চাইনি। রিমি বুঝতে পারছিল না কি বলবে, কি করবে, অথচ বুকে এক প্রকার ব্যথা জড়িয়ে ধরেছিল। ওদের কেন ধরে রেখেছেন? কাজ আছে। কি কাজ? সব কি বলা যায়? বললেই বুঝবে। তবুও শুনি। না, শুনতে হবে না। কিছু কঠিন শোনায় হামজার স্বর। দুজনেই চুপচাপ মুখ ফিরিয়ে বসেছিল অনেকক্ষণ। কারোর কোনো কথা নেই। দুজনের ভেতরে জমাট বাঁধা অপরাধবোধ নাকি তীব্র অনুযোগ পাল্লা দিয়ে ওঠানামা করছিল। এক দুর্বোধ্য তিক্ত আবেগ অনুভূতি নিঃশব্দ ঘরটাতে ঘুরপাক খাচ্ছিল বাতাসের দোলনায়। তখনই জয়ের ঘর থেকে চাপা বাগবিতণ্ডা কানে এলো। হামজা উঠে গেলে পিছে পিছে যেতে হলো রিমিকে। এরপর লোকটা তালা মেরে শেষ একবার ঘরে এসেছিল। তবুও কোনো কথা হয়নি। আজ আর রিমির কাছে ঘড়িটা পরিয়ে চাইল না। রিমিও এগিয়ে গেল না। বেরিয়ে গেল দুই ভাই। রিমি চুপচাপ বসে থাকে জানালার ধারে। এত ভাবনা আর দ্বিধাদ্বন্দ্ব ভেতরে উথাল পাথাল হচ্ছে যে মাথাটা যেন ছিঁড়ে পড়বে। একাধারে অনেকক্ষণ কান্না করার ফলে মাথাটা স্বাভাবিকের তুলনায় শতগুণ ভারী মনে হচ্ছে। বুক পোড়ার ধোঁয়া যেন আকাশে মেঘ হয়ে উঠছিল। তার নির্বাক চোখে দেখে গেল সে পুরো রাত। রাত 2টার দিকে মুস্তাকিন দিনাজপুরে পা রাখল। ঢাকায় একটা কাণ্ড ঘটেছে। তা হয়তো এসে পৌঁছেছে দিনাজপুরে, অথবা পৌঁছায়নি। বাস টার্মিনাল ফাঁকা, রাস্তাঘাট শ্মশান হয়ে আছে। তারা কয়েকজন যারা বাস থেকে নামলো তারাই কেবল মানুষ। গাড়ি নেই তেমন, হেঁটে যেতে হবে। ফ্ল্যাটটা এখনো ছাড়া হয়নি, তবুও সেখানে যেতে ইচ্ছে করল না। অন্য কোথাও যাওয়া দরকার। কত মাস পর সে দিনাজপুরে এলো আবার, মনে নেই তার। হাঁটতে হাঁটতে একসময় যখন অন্তুদের বাড়ির কাছ দিয়ে অতিক্রম হচ্ছিল, তখন সেই অদ্ভুত দুঃসাহসী আর অল্প স্বল্প বোকানারিটির ভীষণ সুশ্রী মুখ ভেসে উঠল চেহারায়। ভীষণ স্নিগ্ধ। মাথার ওড়না ছাড়া সে একবার দেখার সুযোগ পেয়েছিল। সেই রাতটার কথা মনে করে দীর্ঘশ্বাস ফেলল। সে ছিল তখন পুলিশ অফিসার। পরিচয়টার মায়ায় পড়েছিল সে। তবুও মেয়েটিকে অপমানের হাত থেকে রক্ষা করতে পারেনি। আজ সে পরিচয় নেই, পরিচয় রাখার দরকার নেই। নারীটির ওপর তার দুর্বলতা আজও মিথ্যে নয়। মনে পড়লেই বুকটা তিরতির করে জ্বলে ওঠে। তাতে কি, যে মেয়ের কপালে সুখ থাকে না, কোথাও থাকে না, তার কাছেও কি আর আর্মিন সুখী হতো? হাসল মনে মনে। এমনভাবে এসব ভাবছে যেন সব ঠিকঠাক হয়ে গিয়েছিল। কখনো তো সেই মনের দুর্বলতা প্রকাশ করাই হয়নি। তার সুদর্শন চেহারার মায়ায় পড়ার মতো মেয়েও হয়তো নয় সেই নারী। দিনাজপুর ফেরা তার কিছু উদ্দেশ্য হাসিলের জন্য। তা ফুরালে আবারও সে ফিরে যাবে এই জেলা ছেড়ে। সেই কটা দিন অস্থায়ী পরিচয়ে পুরনো ফ্ল্যাটটাতেই থাকবে। কিছুদিনের সেই অবাস্তব পরিচয়টাই
একটা মায়া পড়ে গেছিল কেমন। হাঁটতে হাঁটতে অনেক দূর এসে গেছে, টেরই পায়নি। সামনে রাস্তার মোড় পেরোলেই বিশাল হোটেল। এখান থেকে ভবনটির মাথা দেখা যায়। জলজলে ইংরেজি অক্ষরে নিজের নাম জানান দিচ্ছে। উদাস পায়ে হেঁটে গেল সেই দিকে। কয়দিন আগে হঠাৎই তরুর কাছে কল এলো সেই লোকটার, যে শুধু তার জন্মদাতা হিসেবে বাপ, আর কিছুই না। তরু বিশ্বাস করতে পারেনি। যেই মূর্খ লোকটা মেয়ে বলে পরিচয় দেয়নি কখনো, সে কেন কল করে মিষ্টি করে ডাকছে। তার অপরাধ, তার মায়ের গর্ভে একের পর এক শুধু মেয়ে জন্মেছে। আর মেয়েরা তো কামাই করে খাওয়ায় না, তাদের আরো বসিয়ে খাওয়াতে হয়। উপরন্তু বিয়ে শাদী দিতে গেলে কত ঝামেলা খরচা। কথায় কথায় সেই লোক বলল, একখানা ইঞ্জিনিয়ার পাত্র পাইছি রে মা, সুখে থাকবি তুই। তোর মাও রাজি, শুক্রবারে বাড়িতে আয়, ওরা দেখবার চাই তোরে। তুই কইলে আমি যাবুনে, আমার সাথে আসিস। তরুর আত্মা কেঁপে ওঠে। একবার তরুর বয়স যখন 14 বছর, সেবার একবার এই লোক এসে ভুলিয়ে ভালিয়ে বাড়ি নিয়ে গিয়ে অর্ধেক বিয়েই দিয়ে দিয়েছিল। জুয়া খেলে হেরে যাবার পরে অনেক টাকা ঋণ হয়ে গেছিল। এরপর এক বয়স্ক লোকের কাছে তরুকে বিয়ে দেওয়ার বদলে সেই টাকা শোধ করতে তার সেই আয়োজন। বুড়ো পাত্র অনেক টাকা দিয়ে 14 বছরের তরুকে বউ হিসেবে কিনতে চায়। তরু হাত পায়ে ধরে কেঁদেছিল বাবার। মাতাল বাপ শোনেনি, ওর মাকে ওর সামনে মেরে নাক মুখ দিয়ে রক্ত বের করে দিয়েছিল। সেদিন জয় গিয়ে একটা হাঙ্গামা করে তরুকে নিয়ে এসেছিল। আর কোনোদিন তরুকে নিয়ে যাওয়ার সাহস পায়নি ওই লোকটা। আজ আবার কল করেছে। তরু বড় হয়েছে এখন, তবুও সেই আতঙ্ক মস্তিষ্কে সংরক্ষিত হয়ে আছে এখনো। ছটফটিয়ে উঠে দাঁড়ায় সে, এদিক ওদিক পায়চারি করে। এই বাড়িতে তার ভরসার স্থল, যাকে নাকি সে আজকাল ঘৃণা করে বসেছে। সত্যি কিনা বোঝা যায়নি কখনো। হামজাকে বললে জেলে দেবে বা অন্য পদক্ষেপ, তবুও তার কোনো দাবি কখনো হামজার কাছে করার অভ্যেস নেই। ঘৃণ্য লোকটার কাছে ছুটে যেতে হলো। আর কেউ নেই তরুর, কেউ না, ওই পুরুষটা আছে। তরুর দেবতা সে, তরুর অদ্ভুত রক্ষক। জয় তখন খাচ্ছে, টেবিলের ওপর প্লেট রেখে পাশে দাঁড়িয়ে গপ গপ গিলছে। কোথাও বেরোবে, জয়ের সামনে আজকাল যায় না সে। বুকের ব্যথা সহ্য হয় না। লোকটাকে দেখলেই চিৎকার করে কান্না ছুটে আসে, যাকে তরু বিসর্জন দেওয়ার নাম করে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। তরু ছাড়া কেউ জানে না তাকে সে মনের মন্দিরের কেন্দ্রে দেব হিসেবে অধিষ্ঠিত করে ফেলেছিল সেই কিশোরী বয়স থেকেই। তাকে সরানো যায় না, বড়জোর সান্ত্বনা দেওয়া যায় মিথ্যা ঘৃণার আড়ালে। তরুর চোখ টলমলে হয়ে উঠেছিল কেন জানা নেই। দৌড়ে গিয়ে কাঁপতে কাঁপতে জয়ের হাতে ফোন ধরিয়ে দেয়। অস্থির হয়ে চেয়ে থাকে। জয়কে কিছু বলতে হলো না, সে যেন সব জানে। ফোন কানে নিয়েই বকে উঠল, খালি রাত জেগে জন্মালেই বাপ হওয়া যায় না চাচা। ওই রকম তো কার্তিক মাসে কুত্তাও বাচ্চা জন্মায়, তাই বলে বাপের ঠিকানা থাকে ওদের? এতগুলো দিন যখন খাওয়াই পড়াই যাবতীয় ভরণ পোষণ দিয়ে মানুষ করতে পেরেছি আমরা, ওর বিয়ের বালটাও দিয়ে দেব। আর আপনিও জানেন, আমি বিয়ে দিলে কোনো ছোটখাটো রাজার ঘরেই যাবে তরু। নিজের ব্যবসা হিসেবে ব্যবহার করতে চান মেয়েকে, তা ভালো, তবে তা মনেই চেপে রাখুন। বারবার সেসব কথা কানে এলে কবে মাথার পোকাটা নড়ে চড়ে উঠবে, দেখা যাবে বংশ নির্বংশ করে রেখে আসবো। বাপ লোকটা কল কেটে দিয়েছিল ভয়ে। ভীষণ ভয় পায় জয়কে। কিন্তু আজ সকালে তার মা কল দিয়ে কান্নাকাটি করেছে। তরু জানে মা এটা নিজে থেকে করছে না, ওই লোক মারধর করেছে, খুব বাধ্য করেছে মাকে দিয়ে এসব বলাতে। জয় নেই, তরু কার কাছে যাবে? সে তো কারো কাছে দুঃখ প্রকাশ করতে শেখেনি। যার কাছে তার দুঃখ সঁপে এসেছে তাকে তো মুখ ফুটে বলতেও হয়নি কখনো। চোখ মুখ দেখলেই অন্তর্যামীর মতো সব বুঝে যেত। অনেকক্ষণ বসে রইল জয়ের কবুতরগুলোর সাথে। জয়কে বিসর্জন দেওয়ার পর থেকেই যখনই বুকে যন্ত্রণা উঠেছে, সে এসে জয়ের কবুতরগুলোর কাছে কষ্ট বলেছে। অবলা প্রাণীরা বোঝে কিনা কে জানে, তবুও বলে তরু। তরুর ইচ্ছে করল দৌড়ে জয়ের কাছে যাবে, কোষে চেপে ধরবে জয়কে, জড়িয়ে ধরে চেঁচিয়ে কাঁদবে অনেকক্ষণ। তারপর বলবে, আমি আপনাকে পেলাম না সে ঠিক আছে, কিন্তু অন্য কাউকে গ্রহণ করতে পারবো না। আমি কিন্তু মরে যাব জয় ভাইয়া, সত্যি বলছি। আপনারা আমাকে আপনি ছাড়া অন্য কারো হতে বাধ্য করলেই আমি মরে যাব, বলে দিলাম। ছোটবেলা থেকে যার সমস্ত কাজকাম করতে করতে নিজে দেহ মন সবখানে শুধু একজনকে জায়গা দিয়ে রেখেছি, এত বড় হয়েছি, হোক সে না হলো আমার, তবুও সে ছাড়া কারো হবার নয়। বুঝেছেন আপনি? বুঝেছেন? কথাগুলো ভাবতে ভাবতেই কখন যে হু হু করে কেঁদে ফেলল নিজেও টের পায়নি। সামলালো না, ঝরতে দিল পানি। কল্পনা করলো জয় সামনে বসে বিরক্ত হয়ে চেয়ে আছে, কখন জানি একটা ধমক মারবে। তারপর বলবে, কিছু খাবি? আচ্ছা পাঠাই দিচ্ছি। আইসক্রিম পাঠাবো নাকি পেঁয়াজু? মুড়ি মাখাবি? আচ্ছা আমি আনি। মুড়ি মাখা খেয়েই বের হব। তরুর চোখ বাদ মানে না,
শব্দ করে কেঁদে ফেলল আবারও। পলাশের হুকুম অথবা পারিবারিক রেওয়াজ, বাড়ির বউয়েরা শাড়ি পরে থাকবে। রূপকথা একটা নীলচে সবুজ শাড়ি পরে রান্না করছিল। খুব ভালো রান্না জানে সে। পলাশ মদ গাঁজা বাইরে খেলেও খাবারটা রূপকথার হাতের খায় 3 বেলা। সকাল তখন 9টার মতো। গতরাতে কোনো কারণে স্বাভাবিকভাবেই ঘুমিয়ে পড়েছিল পলাশ। সিঁড়ি দিয়ে নামতে নামতে চেঁচালো, রূপ, ও রূপ, বেঁচে আছো? মরনি? এত জোরে জোরে চেঁচানোর কি আছে? আশ্চর্য। রূপকথা শাড়ির আঁচলটা পিঠ ঘুরিয়ে এনে কোমরে গুজে রেখেছে। পলাশ এগিয়ে গিয়ে অনাবৃত ফর্সা কোমরটা চেপে ধরল। রূপকথা অবাক হয়। এইরকম ভালোবাসা সে স্বামীর কাছ থেকে পাওয়ার ভাগ্য নিয়ে জন্মায়নি। স্বাভাবিক ভালোবাসা সে পলাশের কাছে পেলই আর কই, পেয়েছে শুধু শরীরের দাগগুলো। তোমার সাথে প্রেম মানায় না পলাশ ভাই, তুমি জানোয়ার রূপেই সুন্দর আমার কাছে। হো হো করে হাসলো পলাশ। তুই বউ হওয়ার পরেও তোর মুখে পলাশ ভাইয়া ডাকটা শুনতে এত ভালো লাগে, মনে হয় সেই ছোট্ট রূপ আমার পিছে পিছে ঘুরছে একটা পাখির খাঁচা কিনে এনে দেবার জন্য। রূপকথা কথা বলে না। সে কি জানতো তার সুদর্শন পলাশ ভাইয়া সুস্থ স্বাভাবিক মানুষ নয়? সে একজন সাইকো, সাথে কুখ্যাত সন্ত্রাসী ও কালো ব্যবসায়ী। বাবাই যে শিখিয়েছে পলাশকে এসব, সেটাও তো জানতো না রূপকথা। কি রান্না করছিস? চিংড়ি মাছ। নাস্তা না বানিয়ে সকালবেলা চিংড়ি? পলাশ রূপকথাকে সরিয়ে দিয়ে নিজে দাঁড়ায় চুলোর সামনে। এইসব সময় রূপকথা আচমকায় আশা করে বসে, পলাশ যদি আসলেই সুস্থ হতো, ভালো হতো, সে একটা সুন্দর সংসার পেত। তার স্বামী সুন্দর, বেশ সুন্দর। রূপকথা চেয়ে থাকে তার আর পলাশের চেহারায় সূক্ষ্ম মিল আছে, আর তারা দুজনই অনেক সুন্দর। পলাশকে দেখে অল্প সন্দেহ করারও অবকাশ নেই সে এমন হিংস্র টেরোরিস্ট। জিজ্ঞেস করে, আজ হাবভাব এমন লাগছে কেন? কি হয়েছে তোমার? আজ মুড ভালো, ভাবছি তোকে নিয়ে কয়দিন কাকার কাছ থেকে ঘুরে আসবো। বহুদিন ঢাকা যাওয়া হয় না। ওদিকের সব কি হাল আল্লাহ জানে। সেসব ছেড়ে ছুড়ে দিলে হয় না? কঠিন করে বলল রূপকথা। তোরা মেয়ে লোকেরা এই কথা ছাড়া আর কিছু জানিস না। কি ছেড়ে দেব? আমি একজন ব্যবসায়ী, ব্যবসা ছেড়ে দেব? খাবি কি? আমি আর কাকা ব্যবসায়ী, খারাপ কি? এগুলো ব্যবসা। তুমি আর বাবা মিলে সন্ত্রাস দল পরিচালনা করো, তা জানি না আমি? জানলেই কি? তুই জানবি না তো কে জানবে? কাকা সেদিন বললো একটা বাচ্চা কাচ্চা নিতে, এত বছরে একটা উত্তরাধিকারী আসলো না। এসব তো তোরই আর তোর সন্তানদের। রূপকথার কথা বলার রুচি থাকলো না। আগে এসব কিছু মনে হতো না। সেও ভাবত এইসব তো ব্যবসায়ী। আসলেই তো বাবা একজন বড় ব্যবসায়ী, আর পলাশ ভাইয়া দেখাশোনা করে সব। পরে বুঝলেও কিছু মনে হতো না। এটা স্বাভাবিক। পরিবারের লোক যারা এসব ভোগ করে তাদের কাছে কোনো কালেই এইসব ভুল লাগে না। কিন্তু যখন পলাশের অত্যাচারের শিকার হতে শুরু করলো সে, তারপর থেকেই কালোবাজারির ব্যবসা, নোংরামি, চাঁদাবাজি, খুন, স্মাগলিং এইসবে ঘেন্না ছিটকে পড়তে শুরু করলো। পলাশের ফোন বাজছে। বকতে বকতে ফোন আনতে গেল। এত সকালে কল আসা তার অপছন্দ। ঢাকা থেকে কল এসেছে। রূপকথা শুধু এটুকুই শুনতে পেল, পলাশ চেঁচিয়ে বলছে, কাকার লাশ কোথায়? কাকার অ্যাপার্টমেন্টে? রূপকথা থমকে যায়। বাবার লাশ রাজধানীতে তার নিজের অ্যাপার্টমেন্টে? রাজন আজগর তার টাকার পাহাড়ের একাংশ দিয়ে বিশাল একটা ভবন তৈরি করেছে ঢাকা শহরে। ভবনটি 21 তলা। প্রতিটা ফ্লোর বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। আবাসিক একটা ফ্লোর ছিল 18 তলায়। সেখানেই তাকে মারা হয়েছে, খুব নৃশংসভাবে। পুরো 7 ঘন্টা পর তার লাশের হদিস পাওয়া গেছে। সেটা পেয়েছে একজন সার্ভেন্ট। সে সকালে ড্রিঙ্ক দিতে এসেছিল। পলাশ সোফাতে গেড়ে বসে থাকে। কাকার জন্য তার কষ্ট হচ্ছে। সে যখন ছোট তখন তার বাপ ক্রসফায়ারে মারা গেল। মাটা পাগল ছিল, পলাশকে অমানসিক অত্যাচার করত। যখন তখন পশুর মতো মারত, খেতে দিত না, ভাঙচুর করত মহিলা। লেখাপড়া থেকে শুরু করে সবটুকু ঠাই সে কাকার কাছেই পেয়েছে। পলাশ জীবনে প্রথম খুনটা তার মাকে করেছিল। একদিন সকালে পলাশ ঘুমিয়ে আছে। তার মা তাকে ঘুম থেকে ডেকে জাগানোর বদলে অন্যভাবে জাগিয়ে তুলল। চামচের দণ্ড গরম করে এনে পলাশের শরীরে ঠেকিয়ে দিল। ওপরের চামড়া পুড়ে শরীরের মাংস জ্বলে গেল। পলাশ খুব কাঁদছিল, যদিও সে জানত না মা কান্নার আওয়াজ পছন্দ করে না। এরপর তার মা এলো বাথরুম পরিষ্কার করার দাহ্য রাসায়নিক নিয়ে। সেদিন পলাশ তার পাগল মাকে মেরে ফেলেছিল। তখন সে স্কুল ছাত্র। তার চোখে নারী মানেই অমানুষ, ঠিক তার মায়ের মতো। পরে জেনেছে তার মাকে পাগল বানিয়েছিল তার বাপ চাচা মিলে। কড়া ড্রাগ দিয়ে 2 ভাই ওর মাকে নিয়ে ফুর্তি করেছে বছরের পর বছর। তবুও কাকাকে সে কিছুই বলেনি। মায়ের অত্যাচারগুলো ছাড়া আর কোনো কিছুই তার স্মৃতিতে ছিল না।
তার মনে হয়েছে তার মায়ের সাথে ওরকম আচরণ করা ভুল না। ততদিনে সেও স্যাডিস্ট হয়ে উঠেছে। তা বোঝেনি। পাগল বোঝে না, সে পাগল। রূপকথার কান্না পাচ্ছিল। হাজার হোক বাবা, বিয়ের আগ অবধি বাবা তাকে, সেও বাবাকে ভালোবাসত। পলাশের সাথে বিয়ে না হলে হয়তো আজও তেমনই থাকতো। পলাশ যখন ঢাকার উদ্দেশ্যে বের হচ্ছিল তখন খবর এলো হোটেল এবং সবগুলো ডেরাই আইন রক্ষাকারী বাহিনীর গোটা ফোর্স নিয়ে ঢুকেছে। পলাশ বুঝল না একসাথে এত কিছু হচ্ছে কি করে, কে করছে। কিছুক্ষণের মাঝেই ফোর্স বাড়িতে ঢুকে পড়বে, তা নিয়ে মোটেও সন্দেহ নেই পলাশের। রূপকথার হাতটা ধরে দ্রুত রুমে নিয়ে যায়, তাড়া দেয়, দ্রুত বের হতে হবে এক্ষুনি। আমি তোমার সাথে কোথাও যাব না। অপরাধ করো তুমি, তোমাকে ধরা হবে। আমি বাবার কাছে যাব, তুমি পালিয়ে বাঁচো। পলাশের চোখের মনি লাল হয়ে ওঠে, অথচ ভয় পেল না রূপকথা। বারবার কল আসছে ম্যানেজারের, দলছুট হয়ে গেছে ওইদিকে, সেটা নিশ্চিত। দেশের বাইরে লিগালি যাওয়া সম্ভব নয় এই অবস্থায়। কোথাও আন্ডারগ্রাউন্ড থেকে কয়দিন পর বর্ডার পার হতে হবে। ওপরে বার্মা অর্থাৎ মায়ানমারে পৌঁছাতে পারলেই হলো। সেখানে তার ব্যাকআপের অভাব নেই। পলাশের হোটেলে একটা ফ্লোর শুধু মদ আর অনৈতিক নেশাদ্রব্যে ভরা, সেটা পুলিশ জব্দ করল। ম্যানেজারকে বাড়িতে গিয়ে ধরা হয়েছে। হোটেলে সকাল সকাল মেয়ে লোক নিয়ে কত কাস্টমার ঘুমাচ্ছিল, তারা সবাই পুলিশের জিম্মায়। কতগুলো থানায় পলাশের পেইড এজেন্ট আছে, তার হিসেব পলাশ নিজেও রাখে না, সেসব অন্য কেউ সামলাতো। অথচ সেই সকল কিনে রাখা লোকদের পার করে এত বড় ফোর্স উদয় করতে পারে কারা, তা বুঝতে পলাশের খুব বেশি সময় লাগলো না। তার লোককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেটা পলাশ শেষ রাতের দিকে জানতে পেরেছিল। কিন্তু কাকাকে কে মেরেছে, সেই নাকি অন্য কেউ? অন্তু এসব খবর পেল ওয়ার্কশপের ছেলেদের কাছে। রতন দোতলায় উঠে অন্তুকে ডেকে বলল, ভাবি আজ কোথাও বের হয়েন না, অনুরোধ লাগে। কেন, বিশেষ কিছু হয়েছে? গাইগুই করছিল রতন। অন্তু বলল, নিঃসংকোচে বলুন রতন ভাই। ভাই মানা করেছে, আপনাকে পাহারা দিতে কইছে। আমাকে? বিশেষ করে আপনারে, গোটা বাড়িটাও। কেন, তা কিছু বলেনি? রতন জয়ামিরের বউয়ের সম্মুখে একটু থতমত খেয়ে যায়। মেয়ে মানুষ, অথচ কথাবার্তার ভাঁজ কেমন জানি করা। ভাবি আপনি বাইরে যায়েন না প্লিজ। অন্তু অবাক হলো, এমনভাবে বলছেন কেন? আমি কি খুব অবাধ্য? এমনটাই জানেন আপনারা? রতন কথা বলে না, কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকলো। অন্তু ভ্রু না চায়। রতন মেকি হাসে, না মানে আমরা জানি ভাইয়ের কথা আপনি শোনেন না, ভাইরে মানেন না আপনি। সরি ভাবি, মানে। অন্তু কপাল চেপে ধরে মুচকি হেসে ফেলল। আপনারা ভয় পান আমাকে? না মানে না, ভয় না। আমি কি খুব অসভ্য? ছি, কি কন, তা কইছি নাকি? আল্লাহ মাফ করুক, অমন কথা কমু নাকি? আপনি খুব ভালো। কি করে বুঝলেন? এই লাইনে আসি বলে কি অমানুষ হইয়া গেছি? মানুষ চেনার ক্ষমতা আছে আমাগো। আমি খালি কইছি ভাই আপনারে খুব মানি করে। মানে আগে কোনোদিন কারোর সামনে থামতে দেখি নাই জয় ভাইরে। আপনি আচ্ছা আচ্ছা সেসব থাক, আপনার ভাইয়ের নম্বরটা দেন তো। অন্তুর ফোন জয় নিয়ে নিয়েছে। তুলির ফোন এনে নম্বর তুলল। রতনকে বলল, আজ যেহেতু আমরা সবাই বন্দি, চলেন পিকনিক করি, আমি রান্না করব, দুপুরে সবাই খেতে চলে আসবেন, কেমন? অবাক এবং খুশিতে একাকার হয়ে চিৎকার করতে করতে নেমে যায় রতন। অন্তু ভ্রু কুচকে চেয়ে থাকে। কয় বছর আগের কথা, অন্তু কতই না ডানপিটে আর চঞ্চল ছিল। আজকাল মানুষ নাকি তাকে ভারী মনে করে, ভয় পায়। জয় নেই, আজ সে রোজা রাখেনি। প্রথম 2-3 বার কল রিসিভই হলো না, পরে রিসিভ করেই জয় ঝাড়ি মারল। বালডা আমার, এখন কল করছিস কেন? দাঁত খাইতে আসছি আমি, কি দরকার তোর? ফোন রাখ। ধমক মারল একটা। অন্তু শান্ত স্বরে বলে, আমি কথা বলছি। জয় বোধহয় অবাক হলো। ঘরোয়ালি, আপনি কল করেছেন আমায়? অন্তু সেই সব আন্তরিক পেঁচালে সায়না দিয়ে বলল, কোথায় আপনি? আপনার টেনশন হচ্ছে? কথা বাড়াবেন না, জবাব দিন। রাজধানীতে আছি, ফিরবো আজই, চিন্তা করো না। ঠিক আছি আমি চিন্তা করি না আপনার। জয় হাসল। অন্তু বলল, রাজু নাজগর মারা গেছে শুনলাম। অলস কণ্ঠে বলল জয়, আমিও শুনলাম। রতন এসে দাঁড়ালো। অন্তুর কিছু লাগবে কিনা তা জানতে এসেছে সে। আমি কেন বের হব না? আজ বিশেষ কিসের রেস্ট্রিকশন রেখেছেন? পলাশের ব্যবসায়ী, রেড মার্সে বেয়াই বাড়ির লোকজন। তাতে আমাদের কি? আমাদের? তুমি আমি মিলে আমাদের নাকি? আপনার রসিকতা বিরক্ত লাগছে। লাগে না কখন? সেদিন পলাশ একটা দাবি করেছে। কি দাবি? তোমাকে পলাশের লাগবে। এতকাল তো পাটোয়ারি বাড়ির ভিত ভেঙে তোমার গায়ে টোকা লাগাতে পারে নাই। তার উপর পার্টনারশিপের একটা ধর্ম আছে না? কিন্তু পুরাতন মেলা হিসাব রয়ে গেছে, জানো মনে হয় সেসব।
আমরা পলাশরা ভুলি না, কিছুদিন চুপ করে থাকি, তারপর খপ করে ধরি। ওরও কিছুদিন হয়ে গিয়েছিল। তো সেই দিন ফাইনালি বলল তোমাকে লাগবেই। এতদিন ভার্সিটি গেলে ধরে টরে ফেলত, যাও নাই, তাই পারে নাই। অন্তু নিঃশ্বাসের গতি বাড়ল। এরপর এরপর কি? আমার উপর কৃতজ্ঞতা আসতেছে না? অন্তু ইশারায় রতনকে চলে যেতে বলে। রতন বাধ্যের মতো আদেশ পালন করল অন্তুর। জয় বলল, আমার মনে হলো তোমাকে পলাশের কাছে দিতে চাইলে তুমি রাজি হতে না কোনোভাবেই। হতাম না। এই তো, আর কি, এজন্যই একটু লাড়াচাড়া দিছি। এটা বুঝতে পলাশের দেরি লাগবে না যে আমি দিছি বিয়ে বাড়িতে লাড়াচাড়া। ব্যবসা হারায় পাগল শালা, আরও পাগল হবে এবার। ফেরওয়ার হয়ে ঘুরবে, বিপদ চারিদিকে। বাড়ির আশেপাশে 3-4 রকমের শত্রু ঘুরছে। বের হবে না বাড়ি থেকে, খবরদার। আমি আসি, পরে বসে কথা বলবো নে। ব্যস্ত আছি, এত কথা বলার পরিস্থিতি নাই। অন্তু কল রেখে থম মেরে দাঁড়িয়ে থাকে। পলাশ তাকে বলেছিল তাকে পলাশ ছাড়বে না, অথচ এই বাড়িতে আসার পর বাইরের মানুষ সবকিছু ভুলে বসেছে। বাড়ির ভেতরেই একের পর এক যা ঘটছে। মুস্তাকিন মোহন কোথায়? আচ্ছা, সে কি স্বার্থপরের মতো ভাবছে? এই জয়ামির শুধু কি তার নিরাপত্তা নিশ্চিত করতেই 2-1টা পদক্ষেপ নিয়েছে বলে সে কি আসলেই কৃতজ্ঞতা বোধ করছে লোকটার প্রতি? আর সব অপরাধ? অন্তু গা ঝাড়া মারে। সে স্বার্থপর, তবে এমন স্বার্থপর নয়। এখনো বাচ্চাগুলো প্রায় 2 দিন না খাওয়া। অন্তু অস্থিরতা ও ক্লান্তিতে সোফায় বসে পড়ল। কি হচ্ছে চারিদিকে? সংকট কি কাটবে না? ঝড় ঘনিয়ে আসছে। আম্মুকে কল দিয়ে অনেকক্ষণ কথা বলল, খোঁজ খবর নিল। তারা ভালো আছে ওখানে। অন্তু জানত এই শহর ছাড়লে ভালো থাকবে ওরা। ঝন্টু সাহেবের স্টোর রুমটা কতটা নিরাপদ তা জানা নেই পলাশের, তবু মানুষগুলো নিরাপদ। মাঝার সিগারেট ফুঁকছে একটা বস্তার ওপর বসে। সরু আলো অন্ধকার দূর করেনি ঘরের। পলাশ একটা কাঠের খণ্ডে তবলা বাজাচ্ছিল আঙুল দিয়ে, যেন সে খুব আরামে নিশ্চিন্তে আছে। ঝন্টু সাহেব জিজ্ঞেস করলেন, ও পলাশ, তোমার কথা মতন এতকাল চুপ করে আছি। এইবার যখন নিজের পেছনে ঘা লাগছে তখন ওই 2 চ্যাংড়ার পিছনে লাগবার চাও? আগেই কইছিলাম ব্যবসা গোটাও, 2টারে খতম করে দাও। আমি আমার বাড়ির মেয়ে এক শুয়োরের কাছে বিয়ে দিছি, রাক্ষস নোট কিরপ। পলাশ চোখ দুটো বুজে রেখেই বলল, মামা কথা কম বলুন, মেজাজ গরম করবেন না। মাঝার সিগারেট ফেলে আর একটা ধরালো, একটার পর একটা টেনে যাচ্ছে। রাগ নিয়ন্ত্রণ সহজ কাজ নয়। আপন মনেই বলল, শালার হাসপাতালের সেই দিনগুলা ভুলছি আমি। নিহাত বোন জামাই, না হইলে কবেই পুঁতে ফেলতাম। রিমিরে ওই বেজানমার কাছে বিয়ে দেয়া ভুল করছি সেই কালে। আমার এক একটা আঘাত আর ব্যথার শোধ না তুলে পলাশ ভাই তোমার হাতে দিব না 2টারে। তুমি দিনের পর দিন থামাই রাখছো, নয়তো কবেই 2টারে জবাই করে ফেলতাম। খালি তুমি নয়তো কি করতি? পলাশ চোখ খুলে তাকায়। জল জলে মনির দুপাশে শিরায় শিরায় রক্ত জমেছে। মাঝার রাগে কাঁপতে কাঁপতে তাকায়। আব্বা বসে আছে, কিছু বলতেও পারতেছি না। শোনো পলাশ ভাই, এবার ওই বাড়িতে ঢুকলে সবগুলোর মেরে তবেই ফিরব। পলাশ হাসল। সাধারণের চেয়েও বেশি ভয়ঙ্কর দেখালো তার ফ্যাসফেসে হাসি। আধো অন্ধকারেও চোখ দুটো জ্বলছে সাপের মতো। জয়ের বউ মেন ফ্যাক্টরে মাজু, ওই চেংড়ি যেই দিন থেকে কাহিনীতে এন্টার করছে বাজি পাল্টে গেছে। জয় আর জয় নাই। আমার সাথে কি না করছে, তবুও কিচ্ছুই কই নাই। কেন বলতো? হেসে উঠল জোর করে পলাশ। মাঝার অন্যদিকে মুখ ফিরিয়ে রইল। তার কালো চেহারা আরো কালো হয়ে উঠেছে। সে সহ্যই করতে পারে না জয় হামজার কথা। আজ এই 2 জন রাস্তায় না এলে তারা থাকতো জেলার রাজনীতিতে জমজমাট। অথচ 10টা বছর ধরে তারা মন্দায় পড়ে আছে। বাপ চাচার নাম লুটপাট হয়ে গেছে। এক এক করে কাকা বাপ সব গুটিয়ে নিয়েছে নিজেদের রাজনীতি থেকে। পলাশ বলল, রাজনীতিবিদগুলারে আমার ঠিক ততটাই দরকার, যতটা মনে কর ঠিকমতো হাঁটতে গেলে শক্ত মাটির দরকার হয় পায়ের তলায়। ওরা ছাড়া তো গতি নাই। দেশের টেররিজমে ওরাই শক্তি, ওরাই মুক্তি। জেল থেকে বাঁচাবে, ব্যবসা নিরাপত্তা দেবে, পুলিশ প্রশাসনকে কুত্তার মতো চালাবে, বর্ডার পার করবে। ওরা ছাড়া গতি আছে? হাতে রেখেছিলাম, কিন্তু আমার ইগোর চেয়ে বড় কিছু নাই। ওইটাই চটকাইছে জয় প্রথম ওর বউয়ের জন্য। অথচ আমি আজ পর্যন্ত চুপচাপ, কিছুই করি নাই সেই মেয়ের। নিজের কাছে অবিশ্বাস্য ঠেকে। সিগারেটটা কেড়ে নিল মাঝারের থেকে, 2টো লম্বা টান দিয়ে বলল, একটা মেয়ের কাছে হার মেনে গেল। সেই মেয়েরে আমি ছাড়বো না, ওই 2টারেও না। দিন খারাপ চলতেছে, চলতে চলতে নতুন দিন আসবে না? ওরা যাবে কোথায়? ভাবে না এসব? মাঝারের খারাপ লাগলো না পলাশের কথা শুনে। পলাশের মতো সন্ত্রাসটা রাজনীতিবিদদের টিস্যুর মতো করে হাতে রাখে, এই স্বীকারোক্তিতেও খারাপ লাগলো না। কারণ তারা তো আর রাজনীতিতে নেই, সব ডাউন। নাম, খ্যাতি, ক্ষমতা
সব গেছে। মানুষের নীতি এটা, যা নিজের কাছে নেই অথচ থাকলে লাভ ছিল, এরকম জিনিসের ক্ষতি সাধনে মানুষ সুখ পায়। ব্যাপারটা ওরকম। আমার নেই, তোর থাকবে কেন? অথবা হয় আমার হ, নয় ধ্বংস হ। মাঝারের মনে এখন তাই চলছে। যেই ক্ষমতা তাদের নেই, সেই ক্ষমতার নামে বদনাম শুনতে আরও সান্ত্বনা লাগছিল। পলাশ চোখ বুজে দেয়ালে পিঠ হেলানা দিয়ে বসে থাকে। পরিকল্পনা সাজায়। রূপকথাকে পুরনো বাড়িতে রেখে এসেছে। পোস্টমর্টম শেষ করে কাকার লাশ আসতে 2 দিন দেরি হবে। শুধু জয় হামজা না, তার নিজের লোকেরাও বিশ্বাসঘাতকতা করেছে। যাকে সে আইন সামাল দিতে মিথ্যা পরিচয়ে বসিয়ে রেখেছিল, রক্ত ফুটছে ভেতরে। বাই এনি চান্স সে ধরা পড়লে তার ফাঁসি অথবা যাবজ্জীবন কারাদণ্ড হবে। সে একটা প্রতিজ্ঞা করল, কারাবরণ অথবা ফাঁসির আগে সে সবগুলোকে অন্তত তার পাগলামি দেখাতে চায় একবার। এরপর সব শাস্তি মঞ্জুর, তবে তার আগে প্রতিশোধ। যারা তার এত সাধের ত্রাসের সাম্রাজ্যে ফাটল ধরিয়েছে, তারা বেঁচে থাকতে দেশ ছেড়ে পালাবে না সে। হোটেল থেকে শুরু করে প্রতিটি ডেরাই সিল পড়েছে। সমস্ত কোম্পানি বাজেয়াপ্ত হয়ে গেছে বোধহয় এতক্ষণে। হন্যে হয়ে পুলিশ খুঁজছে তাকেই সন্দেহ করা হচ্ছে কাকার খুনের জন্য। জয়ের এই রাজনৈতিক ক্ষমতা সে পণ্ড না করে দেশের সীমান্তের ওপারে পা রাখবে না। ঘড়ির কাঁটার টিকটিক শব্দটা খুব কানে লাগে। নিঃশব্দ রাত 3টা বাজছে। অন্তু জায়নামাজের ওপর ঘাড়ের নিচে মাথা রেখে শুয়ে থাকলো অনেকক্ষণ। জয় উপুর হয়ে বিছানায় পড়ে আছে। খুব ক্লান্ত সে। ঘরে ঢোকার পর থেকে ঘরের ভেতরে একটা উৎকট গন্ধ বদ্ধ হয়ে আছে। সে শুয়েছে মিনিট 10 হবে। রুমে এসেছে তার অল্প কিছুক্ষণ আগে। অন্তুর ধারণা কাউকে টর্চার করে ঘরে ফিরেছে সে। রাজধানী থেকে ফিরেছে রাত 11টার দিকে, অথচ বাড়ির ভেতরে ঢুকেনি একবারের জন্য। মাঝরাতে গোসল করার পুরনো অভ্যেস। চটপট গোসল করে এসে শুয়ে পড়ল। রাত বাড়ছে, সাথে অন্তুর ভাবনারাও। আজ ওরা কাউকে জিম্মি করে নিয়ে ফিরেছে। এটা অন্তুর ধারণা, একজন নয় একাধিক ছিল তারা। অন্তু উঠে দাঁড়ালো। তার মন টিকছে না। বাচ্চাগুলো না খেয়ে আছে হয়তো এখনো। অন্তুর মুখে খাবার রোচে না, গলা দিয়ে নামে না, খিদেও লাগে না। সে যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, জয় উপুর হয়ে বালিশে মুখ গুজে জড়ানো কণ্ঠে বলল, আরমিন, বাইরে যাবি না। অন্তু কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকলো সেই কথা শুনে। তারপর অগ্রাহ্য করে বেরিয়ে গেল ঘর ছেড়ে। এই সময় বাগানে যাওয়া সম্ভব নয়। লোহার গেটটা দিয়েই ঢুকানো হয়েছে লোকগুলোকে। লম্বা বারান্দার সিঁড়ির দরজায় তালা ঝুলছে। অন্তু 2-3 বার টানল, ব্যর্থ চেষ্টা তালা ভাঙার। আব্দুল আহাদ সাধারণত ভিতরে বসে কোরআন তেলাওয়াত করে। কি যে সুন্দর শুনতে লাগে। অন্তু এই দরজার বাইরে দাঁড়িয়ে শুনতে পায়। খিদেতে হয়তো চুপ করে আছে বাচ্চাগুলো। অন্তুর বুক পুড়ছিল। সে নিজেও কিছু খায়নি। রান্না করেছে, সকলকে খাইয়েছে, কিন্তু নিজের পেটের খিদের অনুভূতি টের পায় না আজকাল বিশেষ। দরজায় হেলানা দিয়ে বসলো অন্তু। রুমে যেতে ইচ্ছে করছে না, ঘুম আসবে না কোনোভাবেই। চোখ দুটো বুঝতেই আব্বুর মুখটা ভেসে উঠেছে। চমকে তাকায়। অন্তুর মনে হলো আব্বুর গায়ের গন্ধ পেল খুব কাছ থেকে। কয়েক ফোঁটা নোনা জল টুপটাপ গড়িয়ে পড়ে। ক্লান্ত হয়ে উঠেছে রুহটা, আর চলছে না। প্রগাঢ় অন্ধকারে বসে থাকে অন্তু। ঝিঝি পোকার ডাক ছাড়া চারপাশ নিস্তব্ধ। কোথাও আলো নেই, নেই জনমানব। বাচ্চাগুলো কুঠুরিতে বন্দি। আজ বুঝি আরও কিছু এসেছে। অন্তু টের পায়। আমজাদ সাহেব এসে বসলেন পাশে। অন্তু কাঁধটা হেলিয়ে দিয়ে কল্পনা করে সে আব্বুর কাঁধে মাথা রেখেছে। আমজাদ সাহেব বললেন, শক্ত হ অন্তু, বি স্ট্রং। তীর সম্মুখে। এই নৌকা ভিড়বে না। চলন্ত নৌকা থেকে ঝাঁপ দিবি, একটু গড়িয়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হবি। পরক্ষণে গা ঝেড়ে উঠে তোকে তীরের গভীরে দৌড়াতে হবে। তুই তৈরি অন্তু? তখনই লৌহ কপাটের ওপারে ভেতর থেকে এক পৌরুষ কণ্ঠস্বরে তীব্র সুর ভেসে আসে, কিছু শব্দগুচ্ছ প্রতিধ্বনিত হয়ে। সেই দিন আর রবে না হাহাকার, অন্যায়, জুলুম, অবিচার। থাকবে না অনাচার, দুর্নীতি, কদাচার। সকলেই শান্তিতে থাকবে। সেই দিন সবাই খোদাই বিধানে পেয়ে দুঃখ বেদনা ভুলবে। অন্তুর গাটা শিউরে ওঠে। সে ছটফটিয়ে উঠে দাঁড়ায়। দরজায় হাত রাখে। তার ভেতরে কাঁপুনি উঠেছে। উত্তেজনায় বুক টলছে। এ কিসের সুর? নীরব যুদ্ধের দামামা। কোনো পুরুষের সাধারণ স্বরের গাওয়া এক সঙ্গীতে এত বিদ্রোহ থাকতে পারে? এত সুকরুণ, তবু যেন রণঝঙ্কার বাজছে। কণ্ঠস্বরটা চেনার চেষ্টা করে অন্তু। সেই অস্ত্রের মতো ঝনঝনে স্বরে ফের সুর টানে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেই দিন আর বেশি দূর নয়, কিছু পথ গেলে মিলবে। অন্তুর শরীরটা ঝাঁকি মেরে ওঠে।
মনে মনে বলে ওঠে, ওরে টান, কে আপনি যুবক, এত বিরোধ অগ্নি? কখনো আবার বলে ওঠে, মাশাআল্লাহ। অন্তু চাতকের মতো পিপাসার্ত হয়ে চেয়ে থাকে অন্ধকারেই সেই দরজার পানে। মাথা ঠেকায় সেখানে। তার চোখ দিয়ে অশ্রু ঝরছে। কিসের অশ্রু? সাহসের, অথবা পথহারা পথিকের পথ পাওয়ার আশঙ্কা?